অনেক দিনের পরে আমি এসেছি তোমারই ঘরে, ক্লাস হবে যে তাই, কি আনন্দ ভাই। হ্যালো বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে আমরা আবার ক্লাস স্টার্ট করছি, যেখানে আমরা নতুন ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত। ব্যাচের নাম দেখতেই পাচ্ছ তোমরা, অগ্নি। কারণ তোমাদের ভিতরের আগুনটাকে জ্বালাতে হবে এবং র্যাঙ্ক ছিনিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খুব রেগে গেছো, তাই না? তোমরা নিশ্চয়ই খুব রেগে গেছো, কিন্তু একটু শান্ত হও। তোমরা অনেকবার বলেছিলে যে নিটের ক্লাস চাই, আমাদের ডাব্লিউবিজেইর ক্লাস চাই, আমাদের ক্লাস 11-এর ক্লাস চাই। চিন্তা আর নাই, ক্লাস নিয়ে আমরা এসে গেছি। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। ডাব্লিউবিজেই নিটের জন্য যারা প্রিপারেশন করছো, যারা রিভিশন করছো, তারা অবশ্যই দেখতে থাকো। এবং সাথে সাথে যারা এখন 11-এ আছো, তারাও এই ওয়ান শট ভিডিওগুলোর মাধ্যমে পুরো চ্যাপ্টারটার একটা খুব ভালো ধারণা নিজের মধ্যে নিশ্চয়ই পাবে। তো ওয়েলকাম টু দ্য অ্যামেজিং লার্নিং প্ল্যাটফর্ম ফিজিক্সওয়ালা। আর নতুন করে বলি, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। সেইখানে আজকে আমরা কি পড়ব? ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। কিছু কিছু বইতে এখানে লেখা থাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, নেচার। এই যে আমাদের ল, আমাদের এত ল আছে, নিউটনস ল থেকে শুরু করে যত ল আছে, যত ল আছে তারও আগে থেকেই শুরু হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। এই লগুলো সায়েন্টিস্টরা দিয়েছেন। কিন্তু ভাই, এই লগুলো কি হয়েছিল? এই লগুলো পৃথিবীতে আগে থেকেই ছিল, প্রকৃতিতে আগে থেকেই ছিল, সায়েন্টিস্টরা প্রথমবার খুঁজে পেয়েছিলেন। তো আমাদের এই চ্যাপ্টারের কি উদ্দেশ্য, আগে একটা কথা খুব ছোট্ট করে বলে দিই। দেখো ভাই, ইউনিট মানে একক বা মাত্রা, যারই একক আছে তারই মাত্রা থাকবে। এবং এই মাত্রা বা একক প্রত্যেক চ্যাপ্টার তোমরা যত পড়তে থাকবে, তত নতুন নতুন কোয়ান্টিটি সম্বন্ধে জানতে পারবে, তত নতুন নতুন রাশি সম্বন্ধে জানতে পারবে। তার ফলে কি হবে? অনেক আছে, অনেক আছে। তাই মুখস্থ করার চেষ্টা করো না, জিনিসটাকে বোঝার চেষ্টা করো কি করে বের করতে হয়। এবং আস্তে আস্তে যখন তোমাদের পড়া এগোবে, তখন তোমরা সমস্ত ইউনিট যখন জেনে যাবে, তখন আর এটা এমন কিছু চাপের বিষয় হবে না। এবং সমস্ত এন্ট্রান্স পরীক্ষায় ডাব্লিউবিজেই, নিট এবং জেই মেন সমস্ত জায়গায় এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই থাকে, তাই না? চলো শুরু করা যাক আমাদের এই ব্যাচের প্রথম ক্লাস, অগ্নি ব্যাচের প্রথম ক্লাস আমরা শুরু করছি। সকলকে স্বাগত। চলো, পরিমাপ, এই পরিমাপ মানে মাপঝোপের কাজ। আমরা কি দেখছি যে পরিমাপ, পরিমাপ মানে কি? মাপঝোপের কাজ। তো মাপতে গেলে কি লাগে? আমাদের একক লাগে। আমরা অলরেডি এখন জেনে গেছি, আমাদের কাছে অনেকগুলো সিস্টেম ছিল এককের, তাই না? আমরা জেনে গেছি কি কি সিস্টেম আছে গো। হ্যাঁ, একটাকে আমরা বলি এসআই, যেটার অরিজিনাল নাম কি ছিল আগে? এমকেএস। আর কি আছে? সিজিএস, এফপিএস। মনে পড়ে তো? কি দেখছি এইখানে? এমকেএস, এটার পুরো মানে কি? এই এম এর মানে কি হয়? মিটার। এই কে এর মানে কি হয়? কিলোগ্রাম। এস এর মানে কি হয়? সেকেন্ড। অর্থাৎ, আচ্ছা পরেরটা আগে দেখে নি, অর্থাৎ তারপরে হবে, তাই না? এটা মানে কি হয়? সেন্টিমিটার। এটার মানে কি হয়? গ্রাম। এটার মানে কি হয়? সেকেন্ড। সেকেন্ডের সঙ্গে সবাইকারই বেশ ভালো সম্পর্ক, সবাইকার সঙ্গে সেকেন্ড জুড়ে রয়েছে, তাই না? তো দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আর এটা কি, চলো এটাও নিয়েও কথা বলে নি। এটা মানে কি হয়? ফুট। এটা মানে কি হয়? পাউন্ড। এটা মানেও কি হয়? সেই সেকেন্ড। তো আমরা এখানে যাকেই দেখি না কেন, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে এম কে এস, এটার মানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মানে মিটার মানে কিসের ইউনিট? লেন্থের ইউনিট। কিলোগ্রাম মানে কিসের ইউনিট? মাসের ইউনিট, মানে দৈর্ঘ্যের ইউনিট। লেন্থ মানে কি? দৈর্ঘ্য। মাস মানে কি? আমাদের ভর। কিলোগ্রাম, এটা মানে কি? টাইম, সময়। এস সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনজন নিয়েই আমাদের চলছে ইউনিট সিস্টেম।
তাই তো? সবাইকার জন্যই তাই। তাই এই ৩টে ইউনিটকে দিয়ে যেহেতু আমরা ইউনিট সিস্টেমগুলোই তৈরি করে ফেলে বসে আছি, তো এরাই আমাদের কি একদম ফান্ডামেন্টাল জিনিসপত্র, একদম প্রাথমিক রাশি। তাই এদেরকে আমরা শুরুতে কি বলতাম? প্রাথমিক রাশি বা মূল রাশি। প্রাথমিক বা মূল রাশি আমরা এদেরকে বলতাম। তো রাশি কেন দরকার লাগে, ইউনিট কেন দরকার লাগে, একক কেন দরকার লাগে, আসছি সে কথায়। তার আগে আমরা কি বুঝলাম? প্রাথমিক বা মূল রাশি হচ্ছে কি দৈর্ঘ্য, ভর আর সময়ের আরও কিছু কিছু জিনিস আছে যেগুলোও মূল রাশি, কিন্তু মানে মূল রাশির একদম ওপর লেভেলের জিনিস হচ্ছে এরা, যাদেরকে দিয়ে আমরা ম্যাক্সিমাম ফর্মুলা তৈরি করেছি, যা ম্যাক্সিমাম ইউনিট। তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ক্লাস যেভাবে এগোবে আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। তো ইন্ট্রোডাক্টরি পার্টটা একটু ছোট্ট করে বললাম, একটু ছোট্ট করে পুরোনো দিনের কথা, এগুলো তোমাদের পড়ার জিনিস, সেগুলো সম্বন্ধে একটু ডিসকাস করলাম। এবার এগোনো যাক আসল জায়গায়। মজার জিনিস হচ্ছে, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই তোর বাড়ি কোথায়, যদি এরকম ঘটে ঘটনা। তো দেখো, পরের পাতায় আসি। আমাদের সঙ্গে দেখা হয়েছে এই দুজনের। তো এখানে একজন রয়েছে, তো এনার নাম, এদেরকে আমরা প্রত্যেক ভিডিওয়ে আমরা নিয়ে আসবো। এরা হচ্ছে আমাদের ভিডিওর ক্যারেক্টার। এর নাম হচ্ছে, চলো নাম দিয়ে দিলাম এর বুলবুলি। এনার নাম চুলবুলি, ঠিক আছে? এবার কি হচ্ছে, একে জিজ্ঞেস করছে তোর বাড়ি কোথায়? ও বলছে এই তো এখান থেকে 5 মিনিট। তোর বাড়ি কোথায়, অ্যাড্রেস জানতে চাইছে। ও কি বলছে? 5 মিনিট। ও কি করবে এবার? রাস্তার মোড়ের মাথা থেকে দাঁড়িয়েও কোন দিকে 5 মিনিট যাবে? ওর বাড়িতে পৌঁছতে পারবে? পারবে না। তাই সঠিকভাবে অ্যাড্রেস বলতে হবে, সঠিক দূরত্ব বলতে হবে, তাই না? বাড়িটা কত দূরে, এটা আমরা বলে থাকি। এটা, এই এক্সাম্পলটা কেন বলছি না, এটা আমরা খুব কমনলি ইউজড ওয়ার্ড। এটা আমরা বলে থাকি যে বাড়ি কত দূরে, এই তো 5 মিনিট। 5 মিনিট মানে কেউ যদি খুব আস্তে আস্তে খরগোশ আর কি নাম, আমাদের কচ্ছপের যদি রেস হয়, তো কচ্ছপ 5 মিনিটে যা যাবে, খরগোশও 5 মিনিটে যদি মাঝখানে রাস্তায় না ঘুমোয়, যদি টানা যায়, তাহলে অনেক বেশি যাবে। তো তাহলে কি হবে? সেই বাড়িতে পৌঁছতে পারবে? কোনোদিন পারবে না। তাই অরিজিনাল যেটা আমরা জানতে চাইছি তার অরিজিনাল এককে বলতে হবে, তাই না? মানে বাড়ি 5 মিনিটে যে দেখাচ্ছে, ও 5 মিনিট, কত দূরে তোর বাড়ি? এই যে 5 মিনিট, তাই না? যদি বাড়িটা এরকম হয় যে না 1 কিলোমিটার দূরে, তাহলে একটা প্রপারলি জানা যাবে যে কিভাবে পৌঁছবে, কতক্ষণে পৌঁছবে 1 কিলোমিটার দূরত্বটা, তাই না? সেই জন্য আমাদের কি দরকার সবসময়? ভৌত রাশির একটা প্রপার একক দরকার। প্রপার একক না পেলে আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাব। আর হ্যাঁ, আজ থেকে যে যখনই অ্যাড্রেস জিজ্ঞেস করবে বা এটা কত দূরে, কাউকে তোমরা রাস্তায় জিজ্ঞেস করলে সে যখন বলবে এই তো জাস্ট 2 মিনিট, তাই না? তখন তাকে কিন্তু শুধরে দিতে হবে, 2 মিনিট নয়, প্রপার এককটা বলুন, প্রপার আমাদের কি ইউনিট সেটা বলুন, বলতে হবে তাকে, তাই না? চলো, বলবে তো হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় ঝটপট করে লিখে দাও কমেন্ট সেকশানে, ইয়েস 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 বলবোই। ঠিক আছে, চলো নেক্সট আমরা এগোতে থাকি টুকটুক টুকটুক করে। এ মামা, এটা কি হয়েছে? এখানে একটা লুডোর বোর্ড কেন? দেখো, এই লুডোর বোর্ডে কি থাকে আমরা জানি। কেউ একজন খেলা শুরু করে, লাল হয়তো খেলা শুরু করে। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটা কি? এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটা কি? এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টার মতো রয়েছে। আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি যে যখন এই জায়গায় যেখানে যেখানে স্টার আঁকা আছে, ধরলাম এখানে স্টার আঁকা আছে, ধরলাম এখানেও একটা যদি স্টার আঁকা থাকে, না এখানে তো এমনি কেউ কাটতে পারবে না, ধরো এখানে একটা এরকম একটা জায়গায় স্টার আঁকা থাকে, তাই না? তো যদি স্টার আঁকা থাকে তাহলে কি হয়, সেইখানে থাকলে অন্য ঘুঁটি কাটতে পারে না, এরকম আমরা শিখেছি তো। তো এ আগে দান দেবে, 6 পড়লে 6 ঘর যাবে, আবার সাপের খেলায় অন্য ব্যাপার হয়ে যাবে, তাই না? তো এইগুলো কি জিনিস আমরা কিভাবে ভাববো? এই লুডোর এই যে বোর্ডটা, এটা আমাদের একটা প্রকৃতি, এটা হচ্ছে আমাদের নেচার, যেখান থেকে এই যে লগুলো তৈরি হলো, যে এখানে থাকলে কাটা যাবে না, এখানে গেলে ও ভেতরে উঠে যাবে, 6 পড়লে 6 ঘরই যেতে হবে, এগুলো কি? এগুলো হচ্ছে রুল, এগুলো হচ্ছে ল। এইগুলো সায়েন্টিস্টরা বের করেছেন। বোঝা গেল? জাস্ট ছোট্ট একটা ধারণার জন্য বললাম, কারণ এটা ছিলই, নতুন করে তৈরি হয়নি, এটা ছিলই নেচারে, শুধু আমরা চিনতে শিখছি। ঠিক আছে, চলো আগে যাই। তার মানে, আচ্ছা, একটু আগে যে কথাগুলো বললাম, ল এর কথা, এর কথা তো গেল, তো মানে এরা যেটা করছিল আর কি, এরা যেটা
করছিল, এদের কীর্তি দিয়ে যেটা বোঝালাম যে সবসময় একটা একক বলা দরকার। তো সেইখানে কি এরকম কিছু হয় যে স্যার আমাকে জিজ্ঞেস করলে যে আচ্ছা স্যার তুমি যে বললে একক তো সব সময় দরকার, কোনো একটা ইউনিট না থাকলে হবে না, ইউনিট ছাড়া কি কোনো কিছু হতে পারে না? ওটাও পারে। অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো ইউনিট ছাড়াও হতে পারে। তারা কি ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি? তারা হচ্ছে যে রেশিও টাইপ। তারা কি ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি? তারা হচ্ছে রেশিও টাইপ। তারা কি কি? এরা কি হয়? এরা হচ্ছে কি না একক বিহীন রাশি হয়। এরা এরা কি জিনিস? একক বিহীন রাশি। তো এরা কারা? কে কে হতে পারে? কোনো এক্সাম্পল আছে? আছে, নিশ্চয়ই আছে। কি এক্সাম্পল? তোমরা বলো, একটু মাথা খাটাও। মনে পড়ে রিলেটিভ ডেন্সিটির কথা, মনে পড়ে আপেক্ষিক গুরুত্বর কথা। আপেক্ষিক গুরুত্ব, রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে। আচ্ছা, এরা হলো গিয়ে একক বিহীন রাশি। আচ্ছা, তাহলে তাহলে আর কে আছে? আমরা তো জানি এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে আমরা কি জানি এটা? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে কি বলি আমরা? প্রতিসরাঙ্ক বলি। তো প্রতিসরাঙ্ক কত? কাঁচের কত পড়ি? 1.5। জলের কত পড়ি? 1.33। একক বলি? বলি না, একক নেই। আচ্ছা, আর কি হতে পারে? আর কি হতে পারে? আর কি হতে পারে? আর একটা কেউ বলতে পারবে? আচ্ছা, আমি লিখছি। আমরা আর একটা জিনিসকে বলি হচ্ছে যে স্ট্রেন। স্ট্রেন, এটা আমরা জানি কোন চ্যাপ্টারের অন্তর্গত। এটা ইয়ংস মডিউলাস, যেখানে পড়ি আমরা ইলাস্টিসিটি, সেইখানে আছে। স্ট্রেন মানে কি? বিকৃতি। এটার বাংলা কি না? বিকৃতি। বিকৃতি। তো এখানে কি হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে অ্যাকচুয়ালি কি না আলোর বেগের সঙ্গে ওই মাধ্যমে আলোর বেগের একটা রেশিও। যখনই আমরা একই কোয়ান্টিটিকে ভাগ করছি, তার মানে কি জানো? সামথিং লাইক কি ইউনিটটা আমাদের কেটে উড়ে গেল। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, এখানে আমরা কি বলছি? আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ডেফিনেশনটা, বস্তুটা কত ওজন হলো, তারপর সেই 4 ডিগ্রি উষ্ণতায় কতটা জল ছড়ালো, তার যে কতটা ওজন হলো, ঠিক আছে। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হচ্ছে ওই কতটা লেন্থ ও বাড়লো টোটাল লেন্থের তুলনায়। তো এইভাবে যারা হচ্ছে যে রেশিও হিসেবে থাকবে তাদের কোনো ইউনিট হয় না। তার মানে যারা রেশিও হিসেবে আছে তাহারা হলো গিয়ে কি আমাদের একক বিহীন রাশি। আচ্ছা, টুকুস করে বলো তো দেখি তোমরা, যে এমন কি কেউ হতে পারে যে নিজে আবার রেশিও? আমরা কি পড়লাম? আগের পাতাতেই পড়েছি না, একক বিহীন রাশি কারা? না যারা একটা রেশিও হিসেবে ধরা হবে, তাই তো। আবার এখন জিজ্ঞেস করছি এমন কেউ হতে পারে যে যারা আসলে একটা রেশিও, কিন্তু আমরা তাদের একটা একক দিয়েছি। আছে? মনে পড়ছে কিছু? আচ্ছা, এইটা মনে পড়ে তোমাদের? মনে পড়ে কি এস ইকুয়ালস টু আর থিটা? মনে পড়ে? এস ইকুয়ালস টু আর থিটা মনে পড়ে? ট্রিগোনোমেট্রি শুরুতে কিন্তু আমরা শিখি এই এস মানে কি, এটাকে আমরা বলি বৃত্তচাপ। ওরে বাপ রে বাপ, এটাকে কি বলি? এটাকে বলি আমরা ব্যাসার্ধ, বলি তো। ওরে বাবা রে, এটাকে কি বলি আমরা? এটা কোন? এই যে একটা এই এই ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা থিটা, এটা আর, এটা আর, এটা এস। এস ইকুয়ালস টু আর থিটা, দেখতে পাচ্ছি তো? ঠিক আছে না? এবার আমরা এস ইকুয়ালস টু আর থিটা জানতে পারছি, তাহলে এসটাও কিসের ইউনিট? বৃত্তচাপ মানে আমরা কিসে বলি? এটাও কি? এটাও দৈর্ঘ্যের ইউনিট, তাই না? দৈর্ঘ্য মানে লেন্থ। এটাও কি? ব্যাসার্ধ। সেও তো কি? একই তো জিনিস, লেন্থই তো। মানে দুটোরই ইউনিট হিসেবে কি বলবো? এটা যদি মিটার হয়, এও তো মিটার, তাই না? সেইখান থেকে আমরা যদি থিটা ধরি, তাহলে থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি এখান থেকে, এই ফর্মুলাটা থেকে? থিটা ইকুয়ালস টু এস বাই আর। দুজনে একটা রেশিও। কিন্তু কোণের তো আমরা একটা ইউনিট বলি সব সময়, দুরকম সিস্টেমে। কি বলি? রেডিয়ানও বলি, আবার ইউনিট হিসেবে কি বলি? কোণের রেডিয়ান বলি, আবার কি বলি? ডিগ্রিও বলি।
তার মানে এইটা হলো এমন একটি জিনিস যেটা রেশিও হওয়া সত্ত্বেও এই হিসেবে আমরা মেনলি যদি এই ক্ষেত্রে আমরা রেডিয়ানটাকেই প্রকাশ করি, তো থিটার দু রকমের ইউনিট হয়। এই যে এই ক্ষেত্রটার জন্য আমরা কি বলছি, এটাকে রেডিয়ান হিসেবেই বলি, কিন্তু তার একটা ইউনিট রয়েছে, তাই না? আচ্ছা, এইবার আর একটা জিনিস হয়, সলিড অ্যাঙ্গেল বলে আর একটা জিনিস হয়, সেটাও আমরা জানি। এই সলিড অ্যাঙ্গেলের ইউনিট কি হয়, সেটার আবার ইউনিট হয় স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেল কি, একটা 3D-তে অ্যাঙ্গেল, একদম এরম করে দেখছি ভেতরে, সেই আইসক্রিমের কোন কর্নেটো খাওয়ার সময় সেই ভেতরে যে জায়গাটা একদম চকলেট জমে থাকে, যখন আমরা এইভাবে দেখি পুরো যে অ্যাঙ্গেলটা, সলিড অ্যাঙ্গেল খুব ভালোভাবে বোঝা যায়। তো আরও ভালোভাবে হবে আস্তে আস্তে আমরা যখন এগোবো, সার্কুলার মোশনের দিকে যাব, অন্য চ্যাপ্টারের দিকে যাব, সেখানে সলিড অ্যাঙ্গেল বলার সময় আরও ভালোভাবে বলবো। এখন জাস্ট ইউনিটে আছি বলে আমি সলিড অ্যাঙ্গেলে যে স্টেরেডিয়ান আমরা ইউজ করি সেইটার কথাটা আমরা বললাম, ঠিক আছে? চলো এবার আমাদের এগোতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড ইউনিটস, প্রাথমিক বা মৌলিক একক এবং লব্ধ একক। আমরা তো নাম শুনেছি, আমরা জানি প্রাথমিক একক মানে কারা, না সেই MLT একদম শুরুতে যারা একদম এককের ফান্ডামেন্টাল জিনিসপত্র, ওদের সঙ্গে আরও কেউ কেউ আছে, তারা কারা এই স্লাইডেই দেখব। এবং লব্ধ একক মানে কি, না যাদের থেকে এই এককগুলোকে নিয়ে, এখানে আমরা ওই প্রাথমিক এককগুলোরই নাম ধাম সব লিখেছি। তো কি দেখতে পাচ্ছি, প্রথম আমরা লিখেছি নাম হিসেবে টাইম। টাইমকে আমরা কি বলি, সেকেন্ড। এটা হয়তো দেখতে একটু অসুবিধে হচ্ছে, ঠিক আছে, তোমরা দুঃখ করো না, আমি এটার ওপর দিয়েই লিখে দিচ্ছি। কি বললাম না, টাইম। টাইম মানে কি হয়, আমরা টি দিয়ে জেনারেট ডিনোট করি, এটার ইউনিট কি হয়, সেকেন্ড। আর কি দিয়ে লিখি, এস দিয়ে লিখি, তাই তো? এর পরেরটা কি লিখছি আমরা, লেন্থ। টাইমের পরে কি লিখছি, লেন্থ, তাই তো? টাইমের পরে লিখছি লেন্থ, এল, এক্স, আর, এই সমস্ত কিছু দিয়েই লেখা হয়। এটাকে কি বলি আমরা, মিটার। এবং এটা আমরা কি দিয়ে লিখি, মিটারের ইউনিটটা আমরা এম দিয়েই লিখি। এবং কি রয়েছে, নেক্সট রয়েছে মাস। মাস মানে কি, আচ্ছা বাংলায় লিখি এখানে ভর। তাহলে ভর মানে কি, এম দিয়ে লিখি, এটা কিলোগ্রাম দিয়ে লিখি। সমস্ত কিছু এসআই বেস ইউনিট দেখো উপরেই লেখা রয়েছে, ঠিক আছে না? চিন্তার কোনো কারণ নেই। এবার দেখো, এই তিনটে তো আমরা দেখেইছিলাম, একটু আগেও দেখেছিলাম যে এই তিনটেই হচ্ছে আমাদের তারা, যাদেরকে আমাদের সবসময় মনে রেখে চলতে হবে। কিন্তু তাছাড়াও কেউ কেউ আছে যারা নিজেদেরকে ফান্ডামেন্টাল বলে প্রমাণ করছে। অন্য দিক থেকে আমরা কি বলেছি, ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি, অ্যাম্পিয়ার, এ দিয়ে বলা হয়, আই হচ্ছে তাদের ডিনোট করা হয়। তো এখানে দেখো, এই লেন্থের ক্ষেত্রে আমরা কি এল ইউজ করি যখন ডাইমেনশন বলবো, টাইমের জন্য টি ইউজ করি, মাসের জন্য যেটা ভর তাকে এম বলি, কারেন্টের জন্য সেটাকে কি বলে থাকি আমরা, অ্যাকচুয়ালি ইউনিট যেটা সেটা দিয়েই হয় অ্যাম্পিয়ার। তো কারেন্টের আমরা যখন মাত্রা বের করবো আর কি, হ্যাঁ, তার একটু একটু ইন্ট্রোডাকশন এখন থেকে ওই জন্য করে রাখছি পাশে। মাত্রা বের করার সময় আমরা এইগুলো বলি যখন আমরা ডাইমেনশন বের করব। এবং কি আসছে তারপরে, থার্মোডিনামিক, টেম্পারেচার। আচ্ছা ভাই, টেম্পারেচার বললেও চলে, কোনো অসুবিধা নেই। টি আছে, এটাকে আমরা কি বলছি, কেলভিন বলছি, কে ইউনিটটা। তো এটা অনেক সময় অনেক জায়গায় কে দিয়েও লেখা হয়, ঠিক আছে, আবার অনেক জায়গায় এটাকে থিটা দিয়েও লেখা হয়। কে বাই থিটা আবার কেউ যেন লিখে দিও না, ঠিক আছে না? তো নেক্সট কি আসছে দেখো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে কি, মোল বলে লেখা হয়। এটাও যেখানে যেখানে তোমরা যখন ডাইমেনশনে যদি কোনো প্রয়োজন পড়ে, তখন একদম গোটা মোল কথাটাই আমরা ইউজ করে দেবো, কোনো অসুবিধা নেই। এদিকে লুমিনাস ইন্টেন্সিটি, সেটাকে ক্যান্ডেলা বলে বলা হয়, যাকে আমরা সিম্বলিক্যালি সিডি হিসেবে বলি। তো আমাদের এই কটা জিনিস একটু মনে রাখতে হবে। এই তিনটে জানতাম, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা এই যে চারজন আছে, এই ভাই বন্ধুদের নিয়ে আমাদের একসঙ্গে চলতে হবে। চলো আমরা টুক করে একটু এগিয়ে যাই। কিউ ইকলস টু কি লেখা রয়েছে, এন ইন্টু ইউ। ইউ মানে কি, এই ইউ মানে হলো গিয়ে আমাদের ইউনিট। ইউ মানে হচ্ছে গিয়ে ইউনিট, যার মানে একক। আচ্ছা, এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের একটা মান বা ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বা মান বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? আর কিউ হচ্ছে, কিউ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। কিউ হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, বা বাংলায় এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে রাশি। একটি রাশিকে আমরা সবসময় ইউ, এন ইউ দিয়ে
লিখতে পারি। ঠিক আছে, এরপর নিচেই দেখতে পাচ্ছ কি রয়েছে না, রাশির মাত্রা, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। আগেই একটু ধারণা দিতে দিতে ওই জন্য বলতে বলতে এসেছিলাম আগের বারে। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি কি, ফিজিক্যাল কোয়ান্টিটি যা খুশি হতে পারে, একটু ছোট ছোট নিয়ে শুরু করি। ফার্স্টে বলি বেগ। বেগকে আমরা কি বলি বাবা? বেগকে আমরা ভেলোসিটি ভি দিয়ে বলি। আচ্ছা, তারপরে একটু ত্বরণ বলে নিই, তাই না? ত্বরণ, ত্বরণকে আমরা কি বলি? অ্যাক্সিলারেশন এ দিয়ে বলি। তারপরে আমরা কি বলি? আরো অনেক কিছুই আছে, জাস্ট লিখছি। তারপরে আমরা কি বলি বলে কোনো ব্যাপার নেই। চলো, ফোর্স। মানে ফোর্স মানে আমরা কি বলি? বল। ঠিক আছে, এইবার তাহলে বেগ, সবাই আমরা কি জানি বেগ মানে কি হয়? আমি কি বলেছিলাম, সমস্তদের ডাইমেনশন ইউনিট মনে রাখা সম্ভব না, আমরা নিজে নিজে বের করে নিতে পারি। যেমন বেগ, বেগের মানে তো আমরা সবাই জানি, তাই না? খুব আরামসে জানি। বেগের মানেটা কি? বেগের মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার মানে কি, ওপরে কি একটা লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি বুঝি? লেন্থ, তাই না? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, যেমন ভেলোসিটির ইউনিটও জানি আমরা, দুরকমভাবে মনে রাখতে পারি। ভি এর ইউনিট কি জানি? আমরা জানি মিটার পার সেকেন্ড। মিটার মানে কি বাবা? লেন্থ, তাই না? এস মানে কি? ডিভাইডেড বাই এস মানে কি? সেকেন্ড, মানে কি? টাইম। তাহলে কি হচ্ছে? এল বাই টি। তাহলে এই ভি এর যে ডাইমেনশন সেটা কি দাঁড়াবে? এল টি মাইনাস ওয়ান, কারণ এই টিটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা লিখতে পারি। ঠিক আছে, দেখো ডেফিনেশন মনে থাকলেই কিন্তু আমরা আরামসে লিখতে পারি। নেক্সট দেখো, ত্বরণ লিখেছিলাম মানে অ্যাক্সিলারেশন। এটা আমরা কি জানি? এর ইউনিট কি জানি? মনে করতে পারো? মনে তো আছেই, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ছোটবেলা থেকে পড়ছি, তাই না? মিটার মানে কি জানি? লেন্থ, তাই না? লেন্থ 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 লেন্থ, তাহলে হলো। আচ্ছা, এটা ইকুয়াল টু দি লেন্থ সেকেন্ড স্কোয়ার মানে কি? টাইমের স্কোয়ার। আরামসে লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি ফাইনালি? যে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। অন্যদিকে, অন্যদিকে ফোর্স, নিউটনস ল ফোর্স কি শিখেছি? এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। হে বাবা, জানি তো সবাই, তাই না? কি আনন্দ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তাহলে এখানে কি হবে? এম এল টি মাইনাস টু। জাস্ট মাস, ভর, ভর মানে এম বসাবো, এ মানে তো অলরেডি বের করে ফেলেছি, বসিয়ে দেবো। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে করতে মনে রাখতে পারি। যাদের এখন আমি বলছি ঠিক তাদের জন্য, যারা এখন ক্লাস 11-এ পড়তে পড়তে ভিডিওটা দেখছো, কারণ আমরা খুব সহজে এই ব্যাপারগুলো তাহলে মনে রাখতে পারবো। ঠিক আছে, হলো এইটুকুন, আগে যাওয়া যাক। চলো, আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, এই ব্যাপারটা দেখছি। এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, এই যে জিনিসটা বলেছি না, কিউ ইকুয়ালস টু এন ইউ। এইখানে একটা ছোট্ট করে বলে রাখি, এই ঘটনায় এই যে কিউ ইকুয়ালস টু এন ইউ, এই এন ইউ জিনিসটা থাকে হচ্ছে কনস্ট্যান্ট, যেখান থেকে আমরা বলতে পারি এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু এন টু ইউ টু। ঠিক আছে, বুঝতে পেরেছো এইটুকুন? ওকে, ভেরি গুড। তো এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর, এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর আমরা কিভাবে হব, কিভাবে হব? এই যে একটু আগে শিখলাম এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু এন টু ইউ টু। তো দেখো, আমাদের যদি জানতে হয় যে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি যখন বের করব কি কি করব, কি কি মজা করব, এটা কি সেম ইউনিট ছাড়া আমরা লিখতে পারি না, তাই না? সেম ইউনিট ছাড়া এদেরকে লিখতে পারি? কখনোই পারি না। আর হ্যাঁ, আমি ফোর্স ইকুয়ালস টু কখনো, মানে বল যেটা, ফোর্স ইকুয়ালস টু আমি কোনো জায়গার এনার্জি করে দিতে পারি না। আমি তখনই ওই ইকুয়ালস টু বসাতে পারি যখন দুটো দিকে, দুটো সিস্টেমে তারা সেম কোয়ান্টিটির ইউনিট। না হলে আমরা কি বলতে পারি যে গরু ইকুয়ালস টু ছাগল, এরকম বলা যায় না, তাই না? আমি ধরলাম আমাদের একটা হাতি আসছে, তো একদিক থেকে একটা হাতি আসছে আর অন্য দিক থেকে 20টা গরু যাচ্ছে। তো 20টা গরুর যা মাস, একটা বা 5, চলো 40টা গরু ধরে নিলাম, তো 40টা গরুর যা মাস, যা নিজেদের টোটাল ভর তাদের, একটা হাতির হয়তো তাই ভর। তো তার মানে কি 40টা গরু না লিখে আমি একটা হাতি আসছে লিখতে পারি তাদের জায়গায়? না, পারি না। বা একটা হাতি প্লাস 40টা গরু আসছে, আমি লিখতে পারি যে দুটো হাতি আসছে? পারি না, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার, যে সেম যে কোয়ান্টিটি তাদের মধ্যে আমরা এই ইকুয়েট ব্যাপারটা করতে পারি। সেটা এরপরে আমরা আস্তে আস্তে অঙ্ক টঙ্ক করবো, তোমরা আরামসে বুঝতে পারবে, কোনো চিন্তা নেই।
এবার যে কোনো ইউনিটকে আমরা কি দেখলাম, এই মাত্র কি দেখলাম, এম এল টি এগুলো দিয়ে বলা যায়, এই যে এম এল টি দিয়ে সব বলা যায় দেখছিলাম। এবং তাছাড়াও কিছু কিছু ইউনিটকে ওই তার পাশে অ্যাম্পিয়ার, তারপরে টেম্পারেচার থাকলে সেগুলো আসবে। মেন জিনিস আমাদের আসে কিন্তু এই এম এল টি, এই তিনজনকে দিয়েই কিন্তু আমাদের মেন জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করছি। তো এইখানে তাহলে কি করব, দেখো দেখো খুব ভালো করে দেখবে কিন্তু। N1 লিখলাম, U1 এর জায়গায় আমি এরকম লিখতে পারি এম এল টি, কিন্তু U1টা কিসের ইউনিট জানি না ভাই, কিসের ইউনিট, ঠিক আছে জেনে নিয়ে বলো। তাহলে এর মাথায় বসালাম এ, এর মাথায় বসালাম বি, এর মাথায় বসালাম সি। ঠিক আছে, মানে এম এল টি, একটু আগে দেখো মাথায় তো কিছু না কিছু আছে, এটা মানে কি 1, এটা মানে কি 1, এটা মানে -2, এখানে এম নেই, তার মানে কি বলতে পারি এম এর মাথায় কত আছে 0, তাই না? এইটা ইকুয়ালস টু আবার কি বলতে পারি, এটা ইকুয়ালস টু এম টু দি পাওয়ার 0 এল টি -1, এটাও বলতে পারি। বুঝতে পারা গেছে? সেই জন্য আমরা কি করলাম, এম এর মাথায় আমরা পাওয়ার দিয়ে বসে আছি। ঠিক আছে, এবার কি U1 ছিল, U1 ছিল মানে আমরা এগুলোকে এরাম লিখলাম। নেক্সট কি বলছি দেখো, N2 বললাম, কি বলছি এখানে M2 L2 T2 মাথায় ABC, কারণ পাওয়ার উল্টো হয়ে গেলে তো কোয়ান্টিটিও উল্টো হয়ে যাবে। তো এইভাবে আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে আমরা ট্রান্সফার করতে পারি। কেমন করে হয় এক্ষুনি দেখবো। দেখো নিচেই দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে চলো লেগে পড়া যাক। আমরা এখানে কি দেখছি, নিউটন থেকে ডাইনে রূপান্তর। তো ছোটবেলা থেকে 1 নিউটন মানে কত ডাইন, এটা তো আমরা করে করে আমাদের অভ্যেস হয়ে গেছে, তাই না? তো তাও আমরা কি দেখবো না, এই যে ফর্মুলাটা শিখলাম এইভাবে, যেটা ডাইমেনশনের টাইপে যেটা শিখলাম, সেটা সত্যি কাজ করছে কিনা, তাই না? তো তাহলে এখান থেকে কি দেখছি, নিউটন থেকে ডাইন আমরা কি জানতাম ছোটবেলা থেকে, দেখো জানতাম 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন, তাই না? আগে তো ছোটবেলা থেকেই জানতাম, এখন বড় হয়ে কি সেটা আমরা ভুলে যাব? এরকম কি করতে পারি ভাই? পারি না। তো N1 N2 কি, N1 N2 হচ্ছে মানটা, ম্যাগনিটিউডটা, কিভাবে হতে পারে? তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো, N2 ইকুয়ালস টু কি, N1 ইন্টু, দেখো এইটা বাই এইটা আসছে, এইটা রাখছি, এইটা এখানে আসছে, মানে এর নিচে আসছে, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, তাই তো? একদম ঝাক্কাস, চলো বোঝে ভালো। এবার দেখো আমরা এরম লিখতে পারি M1 বাই M2 টু দি পাওয়ার এ, রিং রং রিং, রিং রং রিং রং রিং রং রিং রং রং, রিং রং রিং রং, T1 T2, চলো সব লিখে দিলাম। ঠিক আছে, তো এইরকম ভাবে হয়। এবার ঘটনাটা হচ্ছে কি, আমরা এখানে N1 দেখছি, N2 N3 সব, সরি, N1 দেখছি, N2 দেখছি, এমটাকে এইভাবে লিখেছি। এবারে আমরা বলবো যে আমরা কি ফোর্সের, নিউটন এটা কিসের ইউনিট, নিউটন ডাইন এটা কিসের ইউনিট, এগুলো ফোর্সের ইউনিট, তাই তো? বলের ইউনিট। এটার MLT-2 হয়, এটা তোমরা জানো, একটু আগেই বলেছি। কোথায় বলেছি? কোথায় বলেছি? আগের স্লাইডে, এই দেখো। ঠিক আছে, এখানে বলা হয়েছে তোমাদের। চলো আবার যাব পরের স্লাইডে। তাহলে অরিজিনালি কি আমরা জানতে চেয়েছি, নিউটন থেকে ডাইনে রূপান্তর, দুজনেই একই জাতির জিনিস, তাহলে দুজনে কি হবে, দুজনেই ফোর্স, তাহলে দুজনেরই ডাইমেনশন সমান, এবং সেই ডাইমেনশন কত, MLT-2। তাহলে এই জিনিসটার সঙ্গে আমি যদি কম্পেয়ার করি, এই জিনিসটার সঙ্গে আমি যদি কম্পেয়ার করি, কোন কালিটায় লিখি বলো তো ভাই, আচ্ছা এটাই লিখি। এই জিনিসটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি এ বি আর সি কে, তাহলে কি পাবো, এ ইকস টু কত পাবো বাবু 1, বি ইকস টু কত পাবো বাবা 1, টি ইকস, সরি, সি ইকস টু কত পাবো, -2। ঠিক আছে, পাবো আমরা এগুলো। চলো এখন কি দেখতে পাচ্ছি তাহলে, চলো N1টা রাখলাম N1 এর মতন, M1 বাই M2 কত হবে, 1টা কি ছিল, আমরা নিউটন থেকে ডাইনে আসছি, নিউটন মানে কি এসআই ইউনিট, এসআই থেকে কিসে আসছি আমরা, সিজিএস এ আসছি, তাহলে এসআই তে কি হয়, এমটা কেজিতে হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, 10⁻³ গ্রাম হিসেবে বললাম,
নিচে কি হয়ে গেল 1 গ্রাম অ্যাকচুয়ালি, তাই না? মাথায় কত এটা 1। পরেরটা কত হচ্ছে 1 মিটার, তাহলে কত 100 সেন্টিমিটার, নিচে কত 1 সেন্টিমিটার, ওপরে কত ভাই 1। টাইমে কি হচ্ছে বাবা বলো তো দেখি, ওপরে কত থাকবে -2। টাইমে কি সিজিএস বলি আর এসআই বলি, এসআই মানে কি এমকেএস, দুজনেরই তো সেকেন্ড সেকেন্ড, ভাই ভাই বন্ধু বন্ধু, তাহলে দুজনেরই সেকেন্ড সেকেন্ড, ভাই ভাই বন্ধু বন্ধু, এটা 1 হয়ে যাবে। 1⁻²⁻² হোক +2 হোক কি যায় আসে ভাই, তাই না? তো ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পাচ্ছি 10⁻³ এখান থেকে পাচ্ছি 10⁻²। সো এটা ইকুয়ালস টু কত বেরোচ্ছে 10⁻5 n1 হিসেবে রাখতে পারি আমরা এটাকে। তার মানে কি n1 এ যেটা থাকবে তার 10⁻5 গুণ, তার মানে আমরা কি পেলাম, এটা কত গুণ, তার মানে আমরা পেলাম 10⁻5 গুণ, তাই না? এত গুণ, অর্থাৎ কি না এই 1 নিউটন ইকুয়ালস টু 10⁻5 টাইম। তো n1 আর n2 কে যদি আমরা 1 ধরে নিই, মানে 1 নিউটন ছিল ওখানে, সেখান থেকে আমরা পেলাম কি 1 ডাইন। ঠিক আছে, চলো আমরা যদি সেটাও বলি, তাহলে ফাইনালি আমরা এটাকে কি লিখতে পারি বাবা, n2 এর জায়গাটাকে 1 বললাম, তাহলে এটাকেও আমি 1 বললাম, তাহলে এটা ইন্টু কত হয়ে গেল, ওটা 10⁻5 হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা কি দেখতে পেলাম 1 নিউটন ইকুয়ালস টু 10⁻5 টাইম। ওকে, ডাইনটা একটু বাজে দেখতে লাগছে এখানে, হ্যাঁ চলো ডাইনটা আমি নিচে লিখে দিচ্ছি এর, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, একই রকমভাবে আমরা কিসের কাজ করছি, আর একটা জাস্ট একটু প্র্যাকটিস করে নিচ্ছি, একটু জাস্ট ওয়ার্ম আপ করে নিচ্ছি, মেমোরিটাকে গরম করে নিচ্ছি। তোমরা নিজেরাও এটাকে পজ করে টুক করে প্র্যাকটিস করে ফেলতে পারো। কি বলেছে, কনভার্সন অফ জি ফ্রম সিজিএস টু এমকেএস, ঠিক আছে? মানে মানে হলো জি এর যে ভ্যালুটা সিজিএস এ কত, সেখান থেকে এমকেএস এ কত। আচ্ছা ভাই, আমরা সিজিএস এ ভ্যালুটা কত জানি তো, কত 6.67 ইন্টু 10⁻⁻8। এমকেএস এর ভ্যালুটাও জানি তো, কত 6.67 ইন্টু 10⁻11। জানি এটা, ঠিক আছে? তো -11টা খুব ছোট দেখাচ্ছে, আমরা একটু এগিয়ে লিখছি, হ্যাঁ 6.67 ইন্টু 10⁻11। এখন দেখো জি এর ডাইমেনশন কত হবে, এই স্যার তুমি তো বললে এত কিছু ডাইমেনশন মনে রাখা যাবে না, এখন আবার জিজ্ঞেস করছো যে কত হবে, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জানি, আমরা ফোর্স ইকুয়ালস টু, এটা তো আমরা পড়েছি ছোটবেলায়, G m1 m2। তো m1 m2 মানে মাস তো, ভর তো, তাহলে দুজনকেই সমান মাস ধরলে আমি G m² হিসেবে ধরলাম বাই r² হিসেবে ধরলাম, এটা মানে কি ডিস্টেন্স মানে লেন্থ, তাই না? ফোর্সটা তো আমরা জানি। তো আমি এখনো বলছি বারবার যে সমস্ত কিছু ভাবে মনে রাখাটা সম্ভব নয়, মনে রাখতে গেলে খুব কষ্টই হয়। তো এফ মানে কত হয় আমরা কি জানি, m/l/t-2 ইকুয়ালস টু, এদিকে জি রইল, ওপরে কত থাকবে m²/l²। এখন এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে জি জিনিসটা কত, জি এর যে আমাদের ডাইমেনশনটা সেটা কত দাঁড়াচ্ছে, এলটা ওদিকে গেলে কি হচ্ছে বলো এম, আচ্ছা এলটাকে আগে কিউব করে দিলাম, এখানে স্কোয়ার আছে, এমটা এখানে নিচে আসবে, তাহলে কি হবে m⁻1, তাই তো? টু দি পাওয়ারটা একটু বেঁকে গেছে, চলো m⁻1 l³ আর t² t⁻², যেমন ছিল তেমন থাকছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এইটা হলো আমাদের ডাইমেনশন, খুব ভালো তাই না? তো এই একই রকমের ফর্মুলা দিয়ে আবার সেই লিখি n2 ইকুয়ালস টু n1। আচ্ছা এখানের n1 এর জায়গায় একেবারে আমরা এইটাই লিখে দিই, আগের বারে কি করেছিলাম আমরা n1 কে সেই 1 ডাইন আর 1 নিউটন একদম শেষে লিখেছিলাম, সেটা না করে একদম এখানেই লিখে দিচ্ছি n1 এর জায়গায় 6.67 ইন্টু 10⁻⁻8। চলো আচ্ছা, এরপরে কি হচ্ছে m1/m2, তাই না? তাই m1/m2, আচ্ছা এমনিই লিখলাম m1/m2 টু দি পাওয়ার কত আছে a, m এর মাথায় কত আছে বাবা -1, ঠিক আছে ভাই? ওকে, দেখো তো
চিনতে পারো কিনা। L2, L এর মাথায় কত আছে বাবা? 3, T এর মাথায় আছে -2, তাহলে তো টি তো খুব আনন্দে আছে, সিজিএস থেকে এমকেএস এ যাই বা যাতে খুশি যাই, টি কে নিয়ে কোনো চাপ নেই, দুজনেই সেকেন্ড, তাই না? একদম যমুজ ভাই 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 বন্ধু বন্ধু হয়ে বসে আছে এখানে। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা মজা দেখতে পাচ্ছি। এই ভ্যালুটা না লিখছি একটু পরে, আগে এদেরকে সামলাই। তো আমরা এখন কোথায় যাচ্ছি? সিজিএস থেকে যাচ্ছি এমকেএস এ, উল্টোটা করছি। সিজিএস থেকে যাচ্ছি কোথায়? আমরা এমকেএস এ যাচ্ছি। তাহলে এইখানে আমি এমটাকে কি লিখবো? সিজিএস এ যত কত হয় 1 গ্রাম, তো কেজিতে হলে কত লিখি আমরা? ওটাকে 10⁻³ লিখি, তাই তো? ডিভাইডেড বাই এইটা করলাম, মাথায় একটা এই। ওকে, L1 সিজিএস এ আছে মানে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 10⁻², আর L2 মানে কত আছে? সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি, ওটা মিটারে লিখেছি 1। ওকে, হলো। এটা তো আমার 1ই হয়ে যাবে, এটাকে ডিরেক্ট আমি 1 লিখে দিলাম, ঠিক আছে? এখানে এই জিনিসটাই আবার হবে 6.67 ইন্টু 10⁻⁸। ওকে, আচ্ছা, এবারও এটা একটু গায়ে গায়ে উঠে গেছে বলছো? ঠিক আছে ভাই, চিন্তা নাই, করে দিচ্ছি আমি আবার তাই। ওকে, তো এই হলো কি ব্যাপার। তো আটটা একটা কিরম পিঁপড়ের মতন দেখতে হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো ফাইনালি আমরা কি দেখছি? দিস ইজ 10⁻³ এর ওপর -1, তাহলে ঘুরে গিয়ে ওটা কি হয়ে যাবে? 10⁻+3। এখানে কি হচ্ছে? 10⁻² এর ওপর আবার কিউব, মানে কি হয়ে যাবে? 10⁻⁶। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? 6.67 ইন্টু 10⁻⁸। এখান থেকে পাচ্ছি একটা হচ্ছে 10⁻3, এখান থেকে পাচ্ছি 10⁻⁶। তাহলে সমস্ত কিছু মিলিয়ে, সব কিছু মিলায়ে এটা কত হচ্ছে? -3 এক্সট্রা -11 হলো। আমরা যেটা জানতাম সেটার সঙ্গে আবার ম্যাচ করলো, ঠিক আছে? জাস্ট কখনো দেয় প্রুফ করাটা বা এগুলো দেখার জন্য, জানার জন্য, এই প্রসেস থেকে ওই প্রসেস বা এটার থেকে এটা কি করে হয়, তো সেটার জন্য এইভাবে একটা এই পদ্ধতিতে কাজ করাটা আমরা শিখিয়ে দিলাম, ঠিক আছে? শিখে গেছি এবারে। তো এবারে কি করব? আগে পড়বো, এখনো অনেক পড়া বাকি আছে, তাই না? আচ্ছা, এখানে কি লেখা হয়েছে? ভেলোসিটি। ভেলোসিটি মানে তো তোমরা জানো, গতিবেগ। তো ভেলোসিটি ভি ইকুয়ালস টু বলছে এটি প্লাস এটা, দেন ফাইন্ড দ্য ডাইমেনশন। এই ডাইমেনশনের মানে কি? ডাইমেনশনের মানে হচ্ছে যেটা আমরা বের করব সেটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? আর এই ভেলোসিটি মানে কি আমরা জানি? বেগ, তাই তো? বা গতিবেগ, যাই হোক। তো এ বি সি এরাকে, এ বি সি এরা কারা? এরা হচ্ছে সবাই কনস্ট্যান্ট, তাই তো? ওকে, ঠিক আছে তো একদম? চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে আমরা ভি ইকুয়ালস টু এটি প্লাস এটা, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বলে একটা জিনিস আছে। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি সেটা কি বলছে? না, যেটা আগের দিন মানে কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা কি হচ্ছে না, দুটো গরু আর তিনটে ছাগলকে আমরা অ্যাড করে দিয়ে 4.5 গরু এরম বলতে পারি কি? পারি না তো। বা 3.5 গরু বলতে পারি না তো। তা দুটো গরু আর তিনটে ছাগল আমাকে আলাদা আলাদাই বলতে হয়, তাই না? তাদেরকে তো এক করা যায়, তার মানে কি একই ধরনের জিনিসদের আমরা সবসময় অ্যাড করতে পারি। তো এইখানে এই যে ভি জিনিসটা রয়েছে, তো ভি ইকুয়ালস টু দিস প্লাস দিস, তো যোগ হয়ে হয়েছে মানে কি? এর যে ডাইমেনশন সেটাও ভি এর ডাইমেনশন হতে হবে, আর এর যে ডাইমেনশন সেটাও কার হতে হবে ভাই? সেটাও ভি এর ডাইমেনশন হতে হবে। এইটুকুন বুঝতে পেরেছি, তাই তো? কি? হ্যাঁ, খুব যদি হাঁপিয়ে গিয়ে থাকো মনে হচ্ছে, তাহলে একটু পজ করে জল খেয়ে নাও, নিয়ে আবার পড়তে বসে যাও, আবার নোট করা শুরু করো, বোঝা শুরু করো, চলো ঝটপট। তাহলে ভি, এটাও ভি, এটাও ভি, চিন্তার কি? দেখো,
এবার ভি এর মাত্রা কি আমরা জানি, ভি মানে কি জানি আমরা, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড বা দূরত্ব বাই সময়। তো এটা খুব সহজে কি বলতে পারি, এল টি মাইনাস ওয়ান, একটু আগেই বলা হয়েছে, থার্ড ব্র্যাকেট আর বসালাম না। তাহলে দেখো এল টি মাইনাস ওয়ান এই জিনিসটা ইকুয়ালস টু এ টি। টি মানে কি, এই টি মানে কি, টি মানে তো টাইম, টি মানে কি টাইম। তাহলে এখানে কি হবে, এর মাত্রা হিসাবে কি লিখবো, টি লিখবো, হ্যাঁ কি না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে এইটা আর এইখানে এইটা, এখান থেকে এর ভ্যালু আমরা কি দেখতে পাচ্ছি, এল টি মাইনাস টু হয়ে যাবে। মানে এটা আসলে আমাদের কি অ্যাক্সিলারেশনই, ত্বরণ। ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? পরেরটা দেখো, পরেরটাও কি আছে না, সেই একই রকম ভাবে আমি বলতে পারি ভি ইকুয়ালস টু আবার কি বি বাই টি প্লাস সি, হ্যাঁ কি না বলতে পারি, তাই তো? এইখানে ভেলোসিটি ইকুয়ালস টু কত, এইখানে ভেলোসিটি মানে সবসময় আমরা কি ধরছি, এই জিনিসটা ধরছি, চলো ধরলাম। নেক্সট আমরা কি ধরছি, এটা বি জানি না কত, নিচে কি আছে আমাদের টি প্লাস সি, যেখানে সি হচ্ছে কি আমাদের একটা কনস্ট্যান্ট। ওকে, তো আমরা কি করব, আমরা এ বের করেছি, কিন্তু এখানে আমাদের এ অলরেডি বেরিয়ে গেছে, এখানে আমাদের এ কে নিয়ে কোনো কাজ নেই। আমরা কম্পেয়ার করে, আচ্ছা এই লাইনটাকে যদি আমরা একটু এইভাবে লিখি, এল বাই টি লিখতে পারি কি, ভালো করে লক্ষ্য করো, এল বাই টি, তাহলে আমরা এখানে কি দেখতে পারি, এখানে দেখছি বি বাই টি প্লাস সি। সো কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি, বি এর মাত্রা কি হবে, বি এর মাত্রা কি হবে, আমরা কম্পেয়ার করে কি দেখছি বলো, আগে বলো বি এর মাত্রা কি হবে, কম্পেয়ার করে কি দেখছি, বি এর মাত্রা হবে এল, এই যে কম্পেয়ার। আর এখানে দেখো টি আছে, এখানেও কি আছে, অলরেডি টি রয়েছে, তার মানে গল্প হয়ে গেছে। এবার সুবিধের জিনিসটা কোথায়, সুবিধার জিনিসটা কোথায়, এখানে দেখো এইখানে টি রয়েছে, এখানে অলরেডি টি রয়েছে, এবার টি প্লাস সামথিং, একটা জিনিসের সঙ্গে যদি আর একটা জিনিসকে যোগ করা যায় তাহলে কি হয়, তারা সব সময় প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলছে, তারা ওই একটু আগে বললাম যে ঘটনাটা, তারা সেম হবে, তারা সেম ইউনিটের হবে, তাই না? তাহলে সি ইকুয়ালস টু কত হয়ে যাবে, টি। টাইমের সঙ্গে যদি যোগ করা যায় তাহলে তো সে টাইমই হতে হবে, তাই না? টাইমের সঙ্গে তো আমি আর বয়সকে, সরি টাইমের সঙ্গে তো আর আমি কিলোগ্রামকে যোগ করে দিতে পারি না, ওয়েটকে যোগ করে দিতে পারি না, তাই না? বোঝা গেল তাহলে এখান থেকে এই ব্যাপারটা, সুন্দর করে এগোতে থাকি। চলো নিচে কি দেখছি, মিউ ইকুয়ালস টু, এখানে দেওয়া হয়েছে একটা, মিউ মানে হচ্ছে কি আমাদের প্রতিসরাঙ্ক, এটা কি আমাদের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এল স্কোয়ার, এই যে এল, ঠিক করে এল লিখে দিলাম জিনিসটাকে। অ্যাকচুয়ালি একটা মজার কথা বলি এখানে, এটা যখন আমি লিখছিলাম বোর্ডে, আমাদের ল্যাপটপে এটা আমি লিখছিলাম, তো তখন আমি ল্যামডাটা খুঁজেই পাইনি, ল্যামডাটা খুঁজে না পাওয়ার জন্য আমি ওখানে এল বসিয়ে দিয়েছিলাম। আসলে এটা ইকুয়েশন, অরিজিনাল ইকুয়েশনটায় ল্যামডাই হওয়া উচিত। তো আমরা একটা কাজ করি, যেহেতু সেটাই হওয়া উচিত, আমরা এটাকে ল্যামডাই করে দিই, ঠিক আছে? এটাকে আমরা ল্যামডা করে দিলাম। ওকে, ল্যামডাটা আমি সিম্বলে খুঁজেই পাইনি, অদ্ভুত ব্যাপার। সেই জন্য কী করব, এল লিখে দিয়েছিলাম। তো এটা বোঝা যাচ্ছে বি বাই ল্যামডা স্কোয়ার, বোঝা যাচ্ছে তো? ওকে, যদি বোঝা গিয়ে থাকে তাহলে প্লিজ লিখে দাও বাবা, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে, কমেন্টে লিখে দাও, তবে তো আমি বুঝতে পারবো, তাই না? এইবার দেখো প্রতিসরাঙ্ক বলেছি, এই প্রতিসরাঙ্ক কি হয়, এর কোনো ডাইমেনশন থাকে, ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তাই না? তার মানে এর এটা এটা কি ডাইমেনশন লেস, মানে মাত্রাহীন। মাত্রাহীন ব্যাপারটা কিন্তু আর একটু বাড়াবাড়ি, মানে অনেক সময় বাড়িতে খুব বদমাইশি করলে মায়েরা বলে কিন্তু যে তো মাত্রা ছাড়া বদমাইশি করছে একদম, তাই না? মানে ডাইমেনশন লেস বদমাইশিটা, মানে ডাইমেনশনের মধ্যে ধরা যাচ্ছে না, ঠিক আছে? তো চলো তারপরে আমরা কি দেখছি, তো এটা একটা মাত্রাহীন কোয়ান্টিটি, তাহলে আমরা এ কি দেখবো, এটা মাত্রাহীন জিনিস ইকুয়ালস টু সামথিং প্লাস সামথিং, মানে এই জিনিসটাকে কি হতে হবে, এবারটাকেও কি হতে হবে, মাত্রাহীন, তাই না? এবারটাকেও মাত্রাহীন হতে হবে। তাহলে কি হবে এবারে ফাইনালি, দেখো বি বাই ল্যামডা স্কোয়ার, এবারে একদিকে যে রয়েছে তার কোনো মাত্রা ফাত্রা বলে কোনো বস্তু নেই, ঠিক আছে? চলো মাত্রাহীন মানে তাহলে আমি তাকে কিরমভাবে লিখতে পারি, এম সবার মাথাতেই জিরো,
ওয়ান হয়ে যাবে, তাই না? এটা ইকস টু কি হচ্ছে দেখো, তাহলে বি বাই ল্যামডা স্কোয়ার। ল্যামডা মানে কি? লেন্থের স্কোয়ার। তরঙ্গ দৈর্ঘ্য তো কি বলা আছে? ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে আমরা কি জানি এটাকে? কি বলি আমরা? তরঙ্গ দৈর্ঘ্য। সেটা মানে কি? লেন্থ। এল বসিয়েছি খুব সুন্দর করে। চলো, যে কালিতে লিখছিলাম সেই কালিতেই লিখতে হবে, এরম করলে হবে না বাবা। তো ফাইনালি কি দেখছি আমি, এটা মানে তো ওয়ান, এটা চলে গেলে তাহলে বি এর ডাইমেনশন কি দাঁড়ালো? বি এর ডাইমেনশন দাঁড়ালো, তাহলে বিটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এল স্কোয়ার মানে কি? এল স্কোয়ার। লেন্থ ইন্টু লেন্থ মানে কি হয়? এরিয়া। বিটা কি রিপ্রেজেন্ট করছে? এরিয়া, মানে একটা ক্ষেত্র রিপ্রেজেন্ট করছে। বোঝা গেছে এই অবধি? একদম। চলো এবার এগোতে থাকি আবার। চলো নেক্সট পেজে যাব আমরা, নেক্সট পেজে যাব আমরা। এসে গেছি। প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস। আমরা জাস্ট প্র্যাকটিসের মধ্যে আছি, একটু গা গরম করছি। এটা খুবই ছোট চ্যাপ্টার, একটা জাস্ট একটা কনসেপ্ট নেওয়ার চ্যাপ্টার। তো চলো দেখো, দেখতে থাকো। দুঃখ করিও না ভাই, দেখতে থাকো। এস ইকলস টু একটা ফর্মুলা দেওয়া হয়েছে এখানে। বলছে এসটা কিসে মাপা হয়েছে? এস ইকলস টু একটা ফর্মুলা দেওয়া হয়েছে, এটা একটা আমাদের ফর্মুলা। এটাকে কি বলছে? এসটাকে কিসে মাপা হয়েছে? না মিটারে। আচ্ছা, আমার এখন ইচ্ছে হয়েছে এই ফর্মুলাটাকে আমি কি করব না, একটু এ বাবা, সরি 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 সরি, ফর্মুলাটাকে আমি একটু এরকম বক্সের মধ্যে দিয়ে করব, করলাম। আচ্ছা, এবার কি বলছে? এস ইজ মেজার্ড ইন মিটার্স, তার মানে কি এসটাকে কিসে মাপা হয়েছে? মিটারে মাপা হয়েছে, ঠিক আছে। টি সে টিটাকে কিসে মাপা হয়েছে? সেকেন্ডসে। ফাইন্ড দ্য ইউনিট অফ সি। সি এর ইউনিট কত সেটা জানতে চেয়েছে এখানে। কি জানতে চেয়েছে? ইউনিট, ঠিক আছে, মানে একক জানতে চেয়েছে আমাকে। আর এস কিসে মাপা হয়েছে বলেছে? মিটারে। আর টাইম সেকেন্ডে। তাহলে এটা কোন সিস্টেমে মাপা হয়েছে? এসআইতে। বুঝতে পারলে? মানে সবসময় যে ডাইমেনশনই বের করতে দেবে এমন নয়, এরকমও হতে পারে যে কখনো আমরা এককটাও বের করতে দিতে পারে, তার জন্য এই কোশ্চেনটা, ঠিক আছে। চলো আমরা একটু এইটা নিয়ে নিই। তাহলে এস মানে কি হচ্ছে এখানে? এস কি দেখতে পাচ্ছি আমরা? এস ইকলস টু কি? মিটারে আছে আমাদের, ঠিক আছে। তো তো এটা যদি মিটার হয়, এস এই জিনিসটা কি হচ্ছে? এইটা যদি মিটারে হয়, তাহলে এইটার ইউনিটও কি হবে? প্লাস প্লাস প্লাস, সেই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলছে? তাহলে সবাই মিটারে হবে। বিটি পুরোপুরি নিয়ে কিছু হবে এর ইউনিট, এটাও মিটারে, এইটাও পুরোপুরি কি হবে? এটাও মিটারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সি টি স্কোয়ার ইকুয়ালস টু কি অ্যাকচুয়ালি? মিটার। টি এর ইউনিট কি হয়? সেকেন্ডে হয়, তাই তো। টি এর ইউনিট কিসে হবে? সেকেন্ডে হয়। তাহলে আমি কি দেখছি? টি ইন্টু সেকেন্ডে স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি আমি? মিটার। তাহলে ফাইনালি সি ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? বলো তো দেখি, সি ইকুয়ালস টু কি পাচ্ছি? সি ইকুয়ালস টু পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওকে, বোঝা গেছে? একদম বাড়িয়া। আচ্ছা, এখানে কি বলছি আমরা? এখানে বলছি আমরা এই জিনিসটা, মানে এটাকে আমি লিখলে কিরম লিখতে পারি? এফ ইকুয়ালস টু এক্স বাই রো, এরম টাইপের, তাই না? ডেন্সিটি রো দিয়ে বলি আমরা, ফোর্সকে এফ দিয়ে বলি আমরা। আমরা কি জানতে চাইছি? এক্স এর ডাইমেনশন জানতে চাইছি, মানে এক্স এর মাত্রাটা কি সেটা আমরা জানতে চেয়েছি। চলো, জানতে যখন চেয়েছে তখন বলেই দাও না ভাই, কেন রাগাচ্ছ ওকে? তো কি হবে ভাই? ফোর্স মানে কি হয়? এম এল টি মাইনাস টু ইকুয়ালস টু এক্স মানে কি হয়? লেন্থ। এই সরি সরি সরি, এক্সটা কি তো বের করতে বলেছে, এক্সকে আমি লেন্থ ভেবে করে দিচ্ছি না, এরম কিন্তু তোমরা করবে না একদম। হ্যাঁ, ডেন্সিটি মানে কি হয়? আচ্ছা, ইউনিট কি ডেন্সিটির? ইউনিট কি? গ্রাম পার সিসি, সিজিএসে। আর ওদিকে কেজি পার মিটার কিউব। মানে আর ফর্মুলা কি? মাস বাই ভলিউম। তাহলে মাস মানে কি হয়? এম বাই ভলিউম, মানে কি? ভলিউম মানে কি হয়? এল কিউব। সো মাস বাই ভলিউম এম এল টু দি পাওয়ার -3, আরামসে। ওকে না? তো আমরা
এটাকে এদিক থেকে এদিকে যদি নিয়ে যাই তাহলে এক্স ইকলস টু কত হবে দেখো, এম আর এম কত হলো, এম এর মাথায় 2, এল আছে একটা, এখানে আছে -3, মানে এল এর মাথায় -2, টি এর মাথায় -2। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? ওকে, এল এর মাথায় 1 -3। ওকে, চলো পরেরটায় যাই। আমরা আবার এসছি, ইউ ইকুয়ালস টু, এটা একটা আমাদের ফর্মুলা দেওয়া আছে যেখানে ইউ কে বলছে পোটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে যাকে আমরা বাংলায় বলি স্থিতি শক্তি। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর ডাইমেনশন কত। ঠিক আছে, এই পোটেনশিয়াল এনার্জি যেটা স্থিতি শক্তি, এনার্জি মানে, আচ্ছা এনার্জি মানে কি হয়, এনার্জি ডেফিনেশন অনুযায়ী কি হয়, mgh হাফ mv স্কোয়ার, এদের ডাইমেনশন কত হবে। আচ্ছা দেখো একটু ছোট্ট করে আমরা দেখে নিই, সাইডে এরকম করি, হাফ mv স্কোয়ার আমাকে দেওয়া আছে, এও এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আমরা mgh বুঝি, এও এনার্জি, তাহলে দুজনেরই কি হবে, ডাইমেনশন কি হচ্ছে, দুজনেরই ইকুয়াল, সেম সেম, সমান সমান, তাই না, দুজনেরই মাত্রা সমান, তাই তো। এখন কি হচ্ছে, হাফ mv স্কোয়ার, দেখো কি সহজে এখান থেকে, হাফটার তো কোনো ডাইমেনশন হয় না, এম মানে কি এম, এম মানে এম, তাই না, ভি মানে কি এল বাই টি, লেন্থ বাই টাইম, তো তার স্কোয়ার মানে এল স্কোয়ার বাই টি স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার মানে টি^-2, খুব আরামসে, তার মানে এটাই কার, এটাই হলো কি আমার এনার্জির মাত্রা, তাই তো। তাহলে এনার্জির মাত্রাও আমরা এরমভাবে সহজে পেয়ে গেলাম। তাহলে তোমরা বুঝতে পারছো তো, কোনো কিছুই আমাদের মুখস্থ করিতে হইবে না, ওই একটা দুটো মনে থাকলেই আমরা সমস্ত কিছুকে মনে রাখিতে পারিব আমরা, ঠিক আছে। তাই দুঃখ পেও না, যারা এখন ক্লাস 11-এর বাচ্চারা যারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, তারা একসঙ্গে একটু মাঝে মাঝে একটু পজ নিয়ে নিয়ে দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে, এবং যে অঙ্কগুলো আবার করছো এখান থেকে যেগুলো ডিসকাস হচ্ছে সেইগুলো নোট করে নেওয়ার পরে সেগুলোই একবার দরকার পড়লে তোমরা নিজে থেকে নিজে হাতে আর একবার সলভ করার চেষ্টা করো, দেখো কনফিডেন্স নিশ্চয়ই আসবে এবং এগোতে পারবে। ঠিক আছে, চলো, তো এখানে কি দেখছি আমরা, ইউ ইকুয়ালস টু এরম একটা ব্যাপার দিয়েছে, তো ঠিক আছে ভাই, কি আর করব, আমায় যখন করতে হবে, বেরিয়ে যখন পড়েছি রে ভাই, থামলে তো আর চলবে না, হিমালয়ের বরফ যেন ভাঙবে তবু গলবে না। এই হলো গল্প। আমরা এই জিনিসটাকে যদি একটুখানি ভেঙে ভেঙে লিখি, দেখো দেখি এরম করতে পারি যে এম লিখলাম, এখানে এল স্কোয়ার লিখলাম, আর নিচে টি স্কোয়ার লিখলাম, এইদিকে দেখো এ আছে আর এদিকে ব্যাটা আছে √x, আবার নিচে আছে এক্স স্কোয়ার প্লাস বি। তো আমাদের ডাইমেনশন অফ এ অ্যান্ড বি বের করতে বলা হয়েছে। আমরা কি পেয়েছি, এই জিনিসটাকে ডিভাইড করে লিখলাম, এইটা যেমন আছে তেমন লিখলাম, এবারে কি করব, আমরা ব্যাপারটাকে কম্পেয়ার করব। দেখো আমরা এখান থেকে লিখতে পারি এরকম, নিচের দিকটা থেকে শুধু লিখছি আগে, যে টি স্কোয়ার, এই জায়গাটায় লিখছি, হ্যাঁ, যে টি স্কোয়ার, আচ্ছা এই জায়গাটায় লিখবো না, এর পাশে পাশেই লিখি, এখান থেকে আমরা কি করছি, কম্পেয়ার, মানে আমরা কি করছি, তুলনা করছি, তুলনা করে আমরা কি পাচ্ছি না, টি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি। তো সেই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলছে, এই টি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি, তার মানে এটা যদি টি স্কোয়ার হয় তাহলে একেও কত হতে হবে, কি বললাম একটু আগে বাবা, একেও হতে হবে গিয়ে তাহলে টি স্কোয়ার, তবে তো যোগটা হবে, আবার একেও কত হতে হবে, তার মানে গিয়ে টি স্কোয়ার। তাহলে বি এর ডাইমেনশন আমরা কি পেয়ে গেলাম, বি এর ডাইমেনশন আমরা পেয়ে গেলাম হচ্ছে টি স্কোয়ার। ঠিক আছে, আমরা বি পেয়ে গেছি কত, টি স্কোয়ার। এবার কাকে দরকার আমাদের, আমাদের দরকার হচ্ছে এবার এ কে, এক্সও পেয়ে গেছি, দেখো এক্স মানে কত, এক্স মানেও হচ্ছে গিয়ে টি স্কোয়ার। তাহলে তুলনা করে আমরা নেক্সট কি পাচ্ছি, তাহলে এম এল স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু √x, এ ইন্টু √x, এক্স মানে কত, এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে টি স্কোয়ার, তাহলে এক্স মানে কত, এক্স মানে কত, এক্স মানে √t, সরি এক্স মানে টি,
এক্স স্কোয়ার দেখছি এখানে এক্স সরি ভেরি সরি, এক্স স্কোয়ার মানে টি স্কোয়ার, তাহলে এক্স মানে কত টি, তাহলে এখানে কত হচ্ছে এ, এটা রুট টি। ঠিক আছে, খুব ভালো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এ টি টু দি পাওয়ার হাফ। তো মানে এটা কি দাঁড়াচ্ছে, এ ইকুয়ালস টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো তাহলে আমরা দুজনেরই ডাইমেনশন যা ছিল সেগুলো বের করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার, এটুকুন বোঝা গেল। আগে যাই আমরা, কি দেখছি, আচ্ছা আবার এই ধরনের একটা প্রবলেম এসছে, এটা একটু এবার অন্য ধরনের। এতক্ষণ যাদের নিয়ে কাজ করলাম, যাদের নিয়ে আমরা পড়াশোনা করলাম, এবার একটু অন্য ধরনের। সেটা কি, ভেলোসিটি অফ ওয়াটার ওয়েভস, আমাদের জলের তরঙ্গের ভেলোসিটি আর কি, এরকম একটা, মানে এটা হচ্ছে কি ব্যাপার, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলেছে যায়, জল তরঙ্গের বেগ। ঠিক আছে, তাহলে এখানে ওয়েভ লেন্থ ল্যামডা ধরলাম, ডেন্সিটি অফ ওয়াটার রো ধরলাম, অ্যাক্সিলারেশন ডিউ গ্র্যাভিটিকে জি লিখতে হয়। বলছে বেগ যদি তরঙ্গদৈর্ঘ্য, ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল হয়, তাহলে সঠিক সম্পর্কটি নির্ণয় করো। ঠিক আছে, মানে এদের ওপর নির্ভরশীল, আমি জানি না কিভাবে নির্ভরশীল, এর কেমন ল আমি জানি না, এভাবে কি করছি, কিন্তু বলছি কি না বেগটা নির্ভরশীল ওর ওপরে। আচ্ছা এবার দেখো, এটা একটা বলেছি বেগ, এখানে ওয়েভ লেন্থ, ডেনসিটি, মানে এরা বেগের এরা তো বেগ নয়, ওয়েভ লেন্থ বেগ নয়, তরঙ্গ দৈর্ঘ্য যেটা, ডেনসিটি ঘনত্ব সেও তো বেগ নয়, কিন্তু তাহলে মানে কি এদেরকে অ্যাড করা যাবে না, যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না, কারণ প্রিন্সিপাল অফ হোমোজিনিটি আছে, তাই না? তাহলে এদেরকে কি করতে পারি আমরা, গুণভাগ যা খুশি করতে পারি, গুণভাগ প্রায় একই জিনিস, মাথার ওপর পাওয়ার যদি -1 হয়ে যায় তাহলে সেটা ডিভাইডেড, সে অবশ্য -1 জায়গায় মাইনাস সামথিং যা খুশি হতে পারে, তাহলেই সেটা কি ডিভাইড হয়ে যায় অ্যাকচুয়ালি, তার মানে কি এটা গুণ হয়ে বসে আছে। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু, আমি এরমভাবে লিখতে পারি যে ল্যামডা টু দি পাওয়ার এ, রো টু দি পাওয়ার বি, আর তার সঙ্গে জি টু দি পাওয়ার সি। তো অ্যাজ এ হোল আমি এবার বলতে পারি কি, ভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এ, রো টু দি পাওয়ার বি, আর জি টু দি পাওয়ার সি। এরমভাবে লিখতে পারি তো। ঠিক আছে, তো মানে এইটা আমাদের একটা ফর্মুলার একটা ব্যাপার, যে হ্যাঁ কোনোভাবে ডিপেন্ড করছে, কি এটা একটা আমাদের ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, কত ভ্যালু ভাই জানি না। ঠিক আছে, ও কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস, ওর কোনো ডাইমেনশন ফাইমেনশন নেই। তো তাহলে আমাদের এই ঘটনাটা কিরাম ঘটবে, দেখা যাক কিরাম ঘটাতে পারি। তো এখানে ভি মানে কি জানি আমরা, ভি মানে জানি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস টি লিখে দিলাম আমি, কি কাকার দিয়ে ভাই হলো, এইটা ইকুয়ালস টু কত হবে, কেটাকে কে লিখে রাখলাম, ল্যামডা মানে কি বাবা, ওয়েভ লেন্থ মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা লেন্থ, তাহলে এল, তাহলে এখানে কি লিখবো, এল টু দি পাওয়ার কত লিখবো, এ। আচ্ছা নেক্সট কি আছে বলো, নেক্সট আছে হচ্ছে রো মানে কি ডেন্সিটি মানে কি হয়, মাস বাই ভলিউম, এই জিনিসটা, তার মানে এম এল টু দি পাওয়ার -3, কত হবে বাবু, বি হবে। জি মানে কি হয়, একটা ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ গ্র্যাভিটি, জি মানে কি জিনিসটা, একটা ত্বরণ, তাহলে এটা কি হয়, ত্বরণ মানে এল টি -2, সে তো আমরা সবাই জানি, চিন্তা করার কি আছে, এল টি -2। স্যার কখন জানলাম স্যার, আমরা জানি, যারা 11-এ নতুন পড়ছো তারাও জানো, কিছুক্ষণ আগে জেনেছো, আগের স্লাইডে আছে, যারা রিভিশন করছো তারা তো নিশ্চয়ই জানো। তাহলে কে ছেড়ে দাও, আমি এখানে ফাইনালি এটা কিভাবে দেখছি, এটাকে রাখলাম কে এর মতন, এলটাকে কি দেখছি দেখো, 1 2 এল টু দি পাওয়ার এ প্লাস সি লিখতে পারি, ওকে। আচ্ছা এবারে আসছে এম এর বাড়ি, এম মানে কি হচ্ছে, এম টু দি পাওয়ার শুধু একজনই আছে দেখো, বি, তাই না, আর কেউ নেই। আচ্ছা এরপরে কি দেখতে পাচ্ছি আমরা, এল 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 টু সরি এল এ আমি এখানে লিখেছি, এ লিখেছি প্লাস সি লিখেছি, তো এখানে এল টু দি পাওয়ার একটা দেখো -3 রয়ে গেছে, তাই না? ঠিক আছে, তো
এলটুতে -3 রয়ে গেছে, এটা ইন্টু এখানে একটা কি হবে, একটা -3b এখানে আসবে, ঠিক আছে। ভেরি সরি, ভাগ্যিস দেখলাম, না হলে কি আর কি ফর্মুলা বের করতে গিয়ে কি ফর্মুলা বের করে ফেলতাম আমরা, না। তো যাই হোক, নেক্সট আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে টি। এই টিটাকে কি লিখেছি আমি, এটাকে এল এর মতন করে, হ্যাঁ টি লিখতে শেখুনি, তাহলে t⁻²c, আর তো কোথাও টি নেই, t⁻²c, সেইটা মানে কত দেখো, m⁻0 আছে এখানে, l⁻1 আছে, t⁻−1 আছে। তো এই ধরনের অঙ্কে আমাদের কি করতে হবে ফাইনালি, এই ধরনের অঙ্কে দেখো m এর মাথায় b, শুধুমাত্র b, আর কেউ নেই, তাহলে এখানে m এর মাথায় কত 0, তাহলে b = 0। নেক্সট ইকুয়েশন কি পাচ্ছি, l এর মাথায় a + c -3b = 1, বোঝা গেল। এল এর মাথায় 1, এই যে এল এর মাথায় যা ইকুয়েট করলাম, এখানে টি এর মাথায় -1, এখানে টি এর মাথায় -2c, তাহলে টি আমরা আরেকটা কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে -1 বা -2c = -1, 1 1 কেটে দিলাম, c = অতি আনন্দের সহকারে জানালাম যে c = ½ তো এখান থেকে আমরা দেখো অতি আনন্দ সহকারে কি জানাতে পারছি, a + ½ + b = 0, তাহলে এটা 0 = 1, তাহলে ফাইনালি কত হলো, 1 - ½ মানে হাফ। তাহলে সায়েন্টিস্টগণ কি বলছো তোমরা, পেয়ে গেছি, ফর্মুলা আবিষ্কার করেছি আমরা একটা, তাই তো, ফর্মুলা আবিষ্কার করেছি, কি ফর্মুলা না, এই ভেলোসিটি, এই ভেলোসিটি ইকুয়ালস টু কি হচ্ছে, কেটা তো একটা কনস্ট্যান্ট হিসেবে রইলো, ল্যামডার মাথায় আছে হচ্ছে এ, ল্যামডার মাথায় আছে হচ্ছে এ, এ মানে হাফ, রো এর মাথায় আছে হচ্ছে 0, আর জি এর মাথায় আছে হচ্ছে আবার একটা হাফ, সরি, তাই তো, তার মানে রো এর মাথায় 0 মানে ওটা থাকবে না, তাহলে আমাদের কি হয়ে গেল, এখান থেকে আমরা কি পেলাম বলো জুনিয়র সায়েন্টিস্ট, তোমরা কি পেলে, v = k √λg, ঠিক আছে। এইটা হলো কি আমাদের একটা তাহলে ফর্মুলা আমরা আবিষ্কার করলাম, কিসের জন্য না, ভেলোসিটির জন্য, ঠিক আছে। নেক্সট আমাদের কি বলছে, যদি বল দৈর্ঘ্য সময়কে প্রাথমিক রাশি হয়, মানে ফোর্স লেন্থ অ্যান্ড টাইম ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ধরা হবে, তাহলে মাস কত হবে। তো এই ধরনের প্রবলেম এলে আমরা কি করব, দেখো মাস মানে আমরা জানি এম হিসেবেই লিখবো, মাসের তো এমই হবে, তাই না। এবার এইটা ইকুয়ালস টু কি হবে, আমি বলতে পারি যে f⁴x ইন্টু l⁴y আর t⁴z, তাহলে দেখো ভাই, এটাকে আমি এরকম লিখতে পারি m⁴1 l⁴0 t⁴0 বলতে পারি, তো f এর জায়গায় এরকম বলতে পারি m l t-2 মাথায় x, নেক্সট l এর জায়গায় লেন্থ তো বলেই দিয়েছে, লেন্থ মানে লেন্থ l, l এর মাথায় y, এটাও টাইম বলে দিয়েছি, t এর মাথায় z। তো কি হচ্ছে ভাইয়া, দেখো এখানে আমরা পাচ্ছি যে m কে যদি নিই শুধু m⁴ হচ্ছে x, এবার যদি l কে নিই, দেখো l⁴x আছে, এখানে y আছে, তাহলে x + y, আর যদি t কে নিই কি হচ্ছে t⁻²x + z, ঠিক আছে। এইবার দেখো, এবার কি করছি আমরা, খুব আনন্দ সহকারে দেখো, এদিকের সঙ্গে এদিকটাকে কম্পেয়ার করলে কি পাচ্ছি আমি, x = কত 1, আবার কি পাচ্ছি x + y = 0, x + y মানে কি l, l এর মাথায় কত আছে 0, অন্যদিকে কি পাচ্ছি t⁴ আবার কত পাচ্ছি 0, তার মানে -2x + z = কত আছে আমাদের কাছে 0, ঠিক আছে। চলো এবার আমরা এখান থেকে কি পাচ্ছি, x = 0 মানে কি হচ্ছে, এখানে x এর ভ্যালু কত পেয়ে গেছি 1, তার মানে y = কি হয়ে যাবে -1, x মানে কত আছে 1, এবার এটাতে বসাবো, এটাতে বসিয়ে কি দেখতে পাচ্ছি, x এর জায়গায় কত বসবে 1, কত -2 প্লাস z = 0, z = 2, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে z এর ভ্যালু পেয়েছি, y পেয়েছি, x পেয়েছি, এটাকে আমি কিভাবে লিখবো তাহলে ফাইনালি, এটাকে আমি ফাইনালি লিখবো দেখো যে তাহলে
ভরের মাত্রা কি হয়ে যাবে না, ভরের মাত্রা হবে এফ এর মাথায় এক্স, এক্স মানে হচ্ছে কত 1, আচ্ছা ওয়াই এর মাথায় কত আছে -1, সরি ওয়াই মানে -1 মানে এল, তাহলে এল -1, আর টি এর মাথায় আমরা বসিয়েছিলাম কত জেড, তাহলে টি কত বেরোচ্ছে এটা -+2। দেখো অন্য দিক থেকে কি হবে সত্যি জিনিসটা, এফ মানে কত, এফ মানে হচ্ছে এম এল টি -2, তো এম কে শুধু পড়ে থাকতে হবে, এল কে বাদ যেতে হবে। দেখো এল এর জায়গায় ওই জন্য -1 এসছে, 1/l হয়ে গেছে, যাতে এল এল কেটে যায়। আবার দেখো টি মানে কত, টি এফ এতে কত থাকে, এম এল টি -2 থাকে, তাহলে টি +2 এসছে, যাতে টিটাও ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। ঠিক আছে, যাই হোক, তো প্রসেসটা শিখিয়ে দিলাম, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি বলছে, আবার ভরের মাত্রা, আবার ভরের মাত্রা, এই বল বেগ ও সময়কে, আগেরটায় কি করলাম আমরা আগেরটায় কি করলাম, আমরা আগেরটায় করলাম বল দৈর্ঘ্য সময়। এবার কি বলেছে দেখো, বল বেগ ও সময়কে যদি করা হয় তাহলে কি হবে, দেখো একবারে ঝটপট তোমরা বুঝে যাবে। এদিকে আমি এম লিখবো, l⁻0 লিখবো, t⁻0 লিখবো, কারণ ভরেরই মাত্রা বের করছি, ভরের মাত্রাটাই তাই লিখলাম। বল মানে কি হয়, এফ হয়। আচ্ছা চলো এটাকে f⁻x, বেগ মানে হচ্ছে v⁻y, সময় মানে t⁻z, চলো আরেকবার লিখলাম। ঠিক আছে, দুঃখ পেয়ে লাভ নেই, আরেকবার লিখে দিলাম। তাহলে এম এফ এর জায়গায় কি হয়, এম এল টি -2, তার মাথায় কি আছে এক্স, ভি মানে কি হয় এল ইন্টু টি -1, তার মাথায় কি আছে ওয়াই, টি মানে কি হয়, টি মানে টি হয়, টি মানে টি হয়, তাই না? তো এখানে কি হচ্ছে, এম টু দি পাওয়ার এক্স, ব্যাস খেল খতম। তারপরে কি আছে l⁻x প্লাস ওয়াই, এই যে এখান থেকে এক্স আসছে আর এটা থেকে কত আসছে ওয়াই আসছে, ঠিক আছে একদম বিন্দাস। তাহলে টি কত আসছে, টি -2x, -2x -y প্লাস জেড, এই হলো গিয়ে গল্প আমাদের। তো এই গল্প থেকে আমরা কি করতে পারছি, দেখো এই গল্প থেকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পেয়ার করে কি x = 1 আমরা বের করে নিয়েছি, x প্লাস ওয়াই ইকস টু কত আবার 0, তাহলে x = 1 থাকলে y = কত হবে -1, চলো হয়ে গেল। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, -2x -y প্লাস জেড ইকস টু -2x -y প্লাস জেড, এইটাও ইকস টু 0। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় কত বসাবো -1, এক্স এর জায়গায় 1 বসালে -2, ওয়াই এর জায়গায় -1 বসালে +1 প্লাস জেড ইকস টু 0। ফাইনালি জেড ইকস টু কত আসছে দেখো, টিং টং, তাহলে জেড ইকস টু কত আসছে 1। তো 1 -1 1, তাহলে এইটার থেকে আমরা কি পাচ্ছি, এই জিনিসটার থেকে আমরা কি পাচ্ছি, এই জিনিসটার থেকে আমরা কি পাচ্ছি, এই জিনিসটার থেকে আমরা ভরের মাত্রা কত কি লিখতে পারবো বলো, আমরা ভরের মাত্রা লিখিব, বলো কি লিখবো, f⁻x মানে কত, x মানে হচ্ছে 1, তাহলে f ই লিখতে পারি। আচ্ছা v⁻, কত বেরিয়েছে -1, আর অন্যজন কি ছিল সময় t, তো এই হয়ে গেল আমাদের ভরের মাত্রা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে একদম। চলো যাই, একই রকমের আর একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি এসে থাকে বারবার, তাই জন্য প্র্যাকটিস করিয়ে দেওয়া হচ্ছে। যদি ভরবেগ ক্ষেত্র ও সময়কে প্রাথমিক রাশি ধরা হয়, ভরবেগ মানে কি জানি আমরা, এম এল টি -1, কারণ এম ইন্টু ভি, এম এর ডাইমেনশন বসেছে, টি এর ভি এর ডাইমেনশন বসেছে। ক্ষেত্র মানে কি জানি আমরা এল স্কোয়ার, সময় মানে কি জানি আমরা টি। তাহলে শক্তির মাত্রা কত, শক্তির মাত্রা কত বলো, শক্তি মানে কি, শক্তি মানে কি এনার্জি, এনার্জি কি বলেছি কিছুক্ষণ আগেই, এনার্জি। আচ্ছা খুব সহজে আবার কি করে মনে করব, এনার্জি মানে এফ ইন্টু এস, এফ ইন্টু এস মানে হচ্ছে এম এল টি -2 এফ মানে, আর এস মানে কি আবার একটা এল, আচ্ছা ওপরে লিখছি ঠিক আছে লিখছি, এফ ইন্টু এস, আমরা বলি তো ওয়ার্ক ডান, এটা মানেই এনার্জি। এফ মানে কি মনে রাখতে বলেছি এম এল টি -2, আবার এস মানে কি যথারীতি আরেকটা লেন্থ, তাহলে এই জিনিসটা। তাহলে আমরা শক্তির প্রাথমিক মাত্রা বের করতে গেলে আগে শক্তির মাত্রাটাকে এখানে লিখতে হবে, এম এল স্কোয়ার টি -2, যেটা ইকুয়ালস টু ভরবেগ, যেটাকে আমরা পি দিয়ে পড়ে থাকি, আচ্ছা যেটাকে ভরবেগ
ক্ষেত্রকে আমরা কি দিয়ে পড়ে থাকি সবসময়? জেনারেলি পি দিয়ে পড়ে থাকি। ক্ষেত্রকে এরিয়াকে এ দিয়ে পড়ে থাকি, সময়কে টি দিয়ে পড়ে থাকি। তাহলে আমরা এটাকে কি লিখবো? একই রকমভাবে পি টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এইবার কি করব? দেখতে পাচ্ছি চোখের সামনে পি এর ডাইমেনশন, দেখো এখানে দেখতে পাচ্ছি, চুপচাপ লিখে যাব এম এল টি মাইনাস ওয়ান, মাথায় আছে এক্স, তারপরে দেখো এরিয়ার জায়গায় কত লিখবো? এল স্কোয়ার, এল স্কোয়ার, মাথায় আছে ওয়াই, টি, টি এর জায়গায় মাথায় জাস্ট জেড, নিচে একা একা বসে আছে। ঠিক আছে, তো ফাইনালি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এম এর মাথায় কত আছে? একটাই আছে। এল এর মাথায় কত আছে? এক্স আছে, এখানে 2y আছে, তাহলে এক্স প্লাস 2y। ঠিক আছে, বুঝতে পারছো সব? এখানে টি এর মাথায় কত আছে? মাইনাস এক্স প্লাস জেড। ঠিক আছে না? একদম হলো। এইবার 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 আসল মজা, আসল মজা আসছে, কারণ এম এর মাথায় এক্স ইকলস টু কত? আবার এখানেও দেখো এক্স ইকলস টু 1 হয়েছে। কম্পেয়ার করছি তো, এই যে এইটার সঙ্গে এইটার, এম এর মাথায় কত আছে? কিছু নেই, মানে 1 আছে, এম মানে এক্স মানে 1। এবারে আসছে কত? এল, এল এর মাথায় কত আছে? 2, তাহলে এক্স প্লাস 2y ইকলস টু 2, এক্স প্লাস 2y ইকলস টু আছে 2। তো খুব ভালো কথা, খুব ভালো কথা, এত দুঃখ হওয়ার কিছু নেই। আর একটা আছে যে এইটা হচ্ছে মাইনাস এক্স প্লাস জেড অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে এখানে হচ্ছে যে মাইনাস এক্স প্লাস জেড, যেটা মানে হবে কি আমাদের -2। এই দুটো হচ্ছে আমাদের গল্প। তো দেখো আমরা এখান থেকে কীভাবে পেতে পারি? এক্স মানে কত? 1। তো এই ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি? এক্স যদি 1 হয় তাহলে এদিকটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই মানে কত হচ্ছে? তাই তো? আরেকবার দেখে নাও ঝটপট। এক্স এর জায়গায় 1 বসালাম, তাহলে এখানে 1, তাহলে 2y ইকুয়ালস টু 1, তো y মানে হাফ। তো এবারে এইখান থেকে কি করছি? এক্স এর জায়গায় কত বসাচ্ছি? 1, প্লাস কি আছে? জেড আছে, ইকুয়ালস টু কি আছে? -2। তাহলে জেড ইকুয়ালস টু কি বেরিয়ে যাচ্ছে? -2 প্লাস 1 মানে আবার -1। আচ্ছা, এগুলোকে বক্সের মধ্যে করে দিলাম। এক্স মানে 1, ওয়াই মানে হাফ, জেড মানে -1। তো এইবার এইবার আমাদের তাহলে ডাইমেনশন, শক্তির মাত্রা, এখান থেকে কত বের করলাম আমি? বলো। পি টু দি পাওয়ার কত বেরিয়েছে? এক্স মানে 1, কিছু দেবো না। তারপরে কে ছিল আমাদের? এ, কত বেরিয়েছে? ওয়াই ইকুয়ালস টু হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ। আর একজন ছিল, কে ছিল? টাইম ছিল, টি টু দি পাওয়ার -1। ওকে, তো এই হয়ে গেছে আমাদের রিকোয়ার্ড আনসার, যেটা আমরা বের করতে পেরেছি। ঠিক আছে, চলো। ও এসে গেছে, আবার দুজন এসে গেছে, আমাদের মিস বুলবুলি এবং মিস চুলবুলি দুজনে এসে গেছে, আবার ঝগড়া করছে। এরর অফ মেজারমেন্ট, পরিমাপের ত্রুটি। এই ত্রুটি কি? ভুল। ভুল, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় ভুল। তুমি যা ভুল করছো সব হিসেব হচ্ছে, তাই তো? তো এদেরকে একটা স্কেল দিয়েছি, দেখতেই পাচ্ছ স্কেলেতে এটা ওদেরকে ধরো মাপতে দিয়েছি, আমি একটা দাগ টেনে দিয়েছি, দাগটা টেনে হয়তো মাপতে দিয়েছি। ওর অনেক সময় হয় না যে একটা দাগ ধরো 7.8 থেকে 7.9 মধ্যে আছে কোনো একটা দাগ, এইটার মধ্যে। তো আমরা কি স্পেসিফাই করে কোনো ভ্যালু বলতে পারি যেটার ভ্যালু কত? বলতে পারি না। তো ধরো এরমই একটা দাগ দেখেছি, এ বলছে যে না এই দাগটা 7.8 থেকে বেশি, ও বলছে হ্যাঁ বেশি, আবার 7.9 থেকে কম, এই জায়গায় ওরা একমত ছিল। এবার এ বলছে না এটা 7.85 বেশি বলবো আমি, ও বলছে না আমি 7.85 কম বলবো, দুজনে ঝগড়া করছে। কি করা যাবে আর? এরম যদি ঝগড়া করে এরম ছোট ছোট কথা, তাহলে কিছু বলার আছে? তাহলে সঠিক মান বলতে কি বুঝবো? কোনটা ধরবো আমরা? আমরা কনফিউজড যে কোনটা ধরবো। যদি এরকম মাঝামাঝি জায়গায় চলে আসে, অ্যাকচুয়ালি এরকম মাঝামাঝি জায়গায় যদি চলে আসে, তখন আমাদের একটা জিনিস দেওয়া হয় এইসব মেজারমেন্টের জন্য, তোমরা জানো, সেটা হচ্ছে এদেরকে দিলাম এবারে একটা জিনিস, কি দিলাম? একটা স্লাইড ক্যালিপার দিলাম। এবার এরা কি করছে? এই স্লাইড ক্যালিপারটা দিয়ে মাপাঝোপা করলো, করে অনেক রকমের ভ্যালু বেরোবে। ধরে নাও যে ভ্যালু বেরোবে একবার 7.
7.82 বের করলো একজন, 7 সেই আবার কিছুক্ষণ পরে ওটা 7.84 বের করছে, সেই আবার ওটা কিছুক্ষণ পরে 7.85 বের করছে। অন্যজন আবার কি করছে, অন্যজনেরটা অন্য কালারে লিখি, অন্যজন আবার কি করছে, একবার 7.87 বের করছে, একবার 7.84 বের করলো এও ধরো, আর একবার 7.88 বের করলো। এবার আমি কোনটাকে বলবো যে এর অ্যাবসলিউট ভ্যালু কত, এর অরিজিনাল ভ্যালু কত, আমি কিভাবে বলবো, বলতে পারবো? বলতে পারবো না। তো আমি একটুখানি ফোনটা তুললাম, কারণ ক্যালকুলেটরটা ওপেন করতে হবে। ক্যালকুলেটরটা ওপেন না করলে আমি এইরকম বাজে বাজে যোগগুলো করতে পারবো না, ঠিক আছে না? তো দেখো, তো এইখানে দুজন মিলেই এতবার করে নিয়েছে। তোমরা জানো যারা প্র্যাকটিক্যাল করেছো এই স্লাইড ক্যালিপার দিয়ে, তো স্লাইড ক্যালিপার দিয়ে প্র্যাকটিক্যাল করতে গেলে এরকম একটু ব্যাপার স্যাপার হয়। তো আমরা অনেক সময় একটা জায়গা থেকে সরিয়ে একটু অন্য জায়গায় রিডিং নিলে একটু এদিক ওদিক হতে পারে, তাই না? তো সেই স্লাইড ক্যালিপারের ঘটনাটা কীরকম হয় একটুখানি বলে দিই। একটা স্লাইড ক্যালিপারের ছবি ছিল আমার কাছে, এই যে স্লাইড ক্যালিপারের ছবি ছিল। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার, তোমরা জানো এটা ভার্নিয়ার স্কেল। এইখানে যে 10টা দাগ আছে সেটা মেন স্কেলের 9টা দাগের সঙ্গে মেলে, যেটা তোমরা এখানে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে 10টা দাগ আছে স্লাইড ক্যালিপারে। এই যে ভার্নিয়ার স্কেল, যেটা যেটা তোমার নড়াচড়া করছে যে স্কেলটা, সেইটার সঙ্গে ভার্নিয়ার স্কেল যেটাকে বলি আমরা, এটাকে কি বলি আমরা, এটাকে বলি আমরা মেন স্কেল। এইটাকে আমরা বলি মেন স্কেল। আর ভার্নিয়ার স্কেল যেটা হচ্ছে নড়াচড়া করে, এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তো কি দেখতে পাচ্ছ যে এর 10টা দাগ ওপরের 9টা দাগের সঙ্গে মধ্যে আছে। তো এরকমই ঘটনাটা ঘটে যে দাগটা অ্যাকচুয়ালি ওপর আর নিচের সঙ্গে পুরোপুরিভাবে সুন্দরভাবে মিলে যায়, সেই দাগটাকে আমরা রিডিং হিসেবে ধরি। তো এবার অনেক সময় কি হচ্ছে, একটু নাড়িয়ে চাড়িয়ে ধরলে হয়তো আমার রিডিংটা পাল্টে যায়। তো দুজনে মিলে ওটা দুজনের কাজ হচ্ছে ঝগড়া করা, তো ওরা ঝগড়া করছে। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে না ভাই, দেখা যাক তাহলে রিডিং কি করে হয়, একটু ছোট করে এই কথাটা বলেই দিই নাকি? হ্যাঁ চলো বলেই দিই। তো এখানে কি হচ্ছে যে তার মানে আমরা কি দেখছি, একটা ওয়ান মেইন স্কেল, একটা মেইন স্কেল ডিভিশন মানে কত হয়, 1 মিলিমিটার। আমাদের কাছে যে স্কেল থাকে 1 মিলিমিটার, একটা ছোট্ট এই যে 0 থেকে এইটুকু মানে কত, 1 মিলিমিটার। মানে এটা 10টা দাগ বোঝানো হয়েছে। 10টা দাগ অ্যাকচুয়ালি কখন থাকে, যখন 10টা দাগ কখন থাকে, যখন এখানে 0 থেকে 1 এর মধ্যে কটা থাকে, 10টা দাগ থাকে এরকম ছোট 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 ছোট, তাই তো? তো এবার কি করছি আমরা, না বলছি যে চলো তো আমাদের নর্মাল স্কেলে কি হয়, সেন্টিমিটার স্কেলে এতটা জায়গা থাকে, তার মধ্যে 10টা দাগ থাকে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে একটা একদম ছোট দাগ কি, যে এরম যেটা দেখছো একটা ছোট দাগ থাকে মানে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে কি হচ্ছে দেখো, 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু কি হচ্ছে, 9টা মেন স্কেল ডিভিশন, তাই না? তাহলে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কত হচ্ছে, 9/10 মেন স্কেল ডিভিশন। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট হিসেবে বা লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হিসেবে আমরা যেটা বলি সেটা কত, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন মাইনাস 1 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো সেটা কত হয়, সেটা হয় গিয়ে ওদিকে 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার, মানে 0.1 মিলিমিটার, যেটাকে আমি বলতে পারি 0.01 সেন্টিমিটার। ওকে, এতটুকুন বোঝা গেছে, খুব ভালো কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 0.01 মানে এই যন্ত্রটার সাহায্যে, ওই যে বলছিলাম আমরা 7.8 থেকে 7.9 সেন্টিমিটারের মাঝখানের জায়গাটা আমরা মাপতে পারি না, কিন্তু এই যন্ত্রটার সাহায্যে আমরা মাপতে পারবো ওটা এক্স্যাক্টলি 7.85 নাকি 7.84, ঠিক আছে? মানে আমরা কি করতে পারবো না, আমরা ডেসিমেলের পর, দশমিকের পর একটা অবধি নিতে পারতাম, দশমিকের পরে 2 ঘর অবধি আমরা মেজারমেন্ট করতে পারবো। মানে আমাদের যন্ত্রটার অ্যাকিউরেসি বাড়লো, আরও ভালোভাবে মেজার করতে পারবো। তার মানে এর যন্ত্রের যদি জিজ্ঞেস করে অ্যাকিউরেসি কত, তারও অ্যান্সার হবে এই জিনিসটা। এইটুকুন পরিষ্কার বোঝা গেছে বলে আমি আশা রাখছি। তো আমরা কি করছি, আবার
আচ্ছা একটু এটাও বলে দিই তারপরে যাচ্ছি। তো এই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে অনেকভাবে মাপা যায়। এর এই যে দুটো তিনটে জিনিস রয়েছে না, এই যে ওপরের এটা, এইটা, এই পিছন দিয়ে যে ডান্ডিটা বেরিয়ে আসছে, এই সবগুলো দিয়েই মেজার করা যায়। যেটা হচ্ছে এই যে এইটা ভাবে আমরা মেজার করছি হচ্ছে একটা আউটার ডায়ামিটার বা আউটার লেন্থ, বাইরের দিক থেকে যে লেন্থটা, ঠিক আছে? এখান থেকে কি দেখছি দেখো, এটা ভেতর দিকের একটা অংশকে আমি ওই মাথাটা দিয়ে ভেতর দিকের অংশটাকে আমরা মাপছি। এখানেও দেখো যেটা দেখানো হয়েছে, স্কেলটা উল্টে ইনার ডায়ামিটারকে আমরা এখানে মেজারমেন্ট করছি। এটা কি মাপছি? একটা আমরা ইনার ডায়ামিটার, মানে ভিতরের ভিতরের ব্যাস মাপছি। ওকে, এটা দিয়ে কি মাপছি? আমরা ডেপথ মাপছি। এই এই ডেপথটা, এই যে ঢুকে বসে আছে জিনিসটা, এইটা কতটা ভেতরে, ঠিক আছে? রিডিং সবই এই জায়গায় আসে, এইভাবে আমাদের নিতে হয়। ওকে, চলো আমরা ফিরে যাই। এই মেয়ে দুটো ঝগড়া করছিল ওদের কাছে। আমি কি করেছিলাম? আমি আমার ফোনটা বের করেছিলাম এগুলোকে যোগ করবো বলে। তো দুজনে কি করেছে, তিনটে করে ডেটা নিয়েছে, তিনটে তিন রকম। এবার এইবার কি হবে? কারটা ঠিক, কে ঠিক, কখন ঠিক? তো এইটা করতে গেলে আমরা কি করি? আমাদের কাছে সহজ রাস্তা হচ্ছে এই সঠিক মান বের করার জন্য আমরা কি করি? আমরা একটা অ্যাভারেজ করি, মানে একটা গড় মান আমরা বের করি। ঠিক আছে, কিরমভাবে বের করি? 7.82, সবাইকে আমি অ্যাড করছি, প্লাস তোমরাও করো 7.84 প্লাস 7.85, একজনেরটা হলো, অন্যজনেরটা 7.87 প্লাস 7.84 প্লাস 7.88। তো যেটা বেরোলো সেইটাকে আমরা কি করলাম? 6 দিয়ে ডিভাইড করলাম। তো আমাদের কাজ কি না, সবকটাকে অ্যাড করা, মানে ফাইনালি কি করব? 7.82 প্লাস 7.84 প্লাস 7.85 প্লাস 7.87 প্লাস 7.84 প্লাস 7.88 যোগ করলাম, কতবার নেওয়া হয়েছে? 6বার, ডিভাইড করে এখানে দেখাচ্ছে 7.85 বেরিয়েছে। 7.85 বেরিয়েছে। তাহলে কেউই জিতলো না। একজন বলেছিল 85 এর বেশি, একজন বলেছিল না 85 এর কম। আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? 7.85। এটা হচ্ছে কি গড় মান, এটা হচ্ছে গড় মান। একটা অ্যাভারেজ করে যে চলো এও ভুল করেছে, ও ভুল করেছে, ভুল কাটাকুটি করে আমরা যেটা পেলাম সেটাকে আমরা অলমোস্ট ঠিক ধরে নিই, সেটা হচ্ছে গড় মান 7.85 সেন্টিমিটার ধরো এটা। এবার কথা হচ্ছে এটাও কি সত্যিই পুরোপুরি ঠিক, নাকি কিছু ভুল আছে, বা একবার রিডিং নেওয়ার সময় কি কি ভুল হতে হতে গেছিল, তাই না? তো তখন কি করব আমরা? তখন এই যে এখানে এই কথাটা লিখেছি আমি, কি অ্যাবসলিউট এরর, মানে প্রকৃত এরর অ্যাকচুয়ালি কত। তখন আমরা কি করব? মানে আমি ধরে নিয়েছি যে এটাকে আমি এ এম হিসেবে লিখছি, তো এইটা হচ্ছে আমাদের মিন ভ্যালু ধরে নিয়েছি। তাহলে যদি আমি বলি তাহলে প্রথমবার মাপতে গিয়েও তাহলে ওর এরর কত করেছিল, কি বলবো? প্রথমবার মাপতে গিয়েও এরর কত করেছিল? না হবে এই দুটোর মধ্যে মাইনাস করব, আমি এটা থেকে এটার মধ্যে মাইনাস করব। সো এ মাইনাস এ এম করলাম। আমরা জেনারেলি এগুলোর মডিউলাস ভ্যালু নিই। কেন না? আমাদের ভুলটা সবসময় ভুল। আমি যদি বেশিও মেপে থাকি সেটাও যেমন ভুল, আমি যদি কমও মেপে থাকি সেটাও আমার ভুল। তাই ভুলটা আমরা একটা মডিউলাস হিসেবে নেব এখানে। তো এইটাকে আমরা কি বলছি? চলো প্রথম মানে যে ভুল হয়েছিল সেটাকে ডেল্টা এ ওয়ান বলছি, একজন মাইনাস আর একজন। তো এটাকে না আর একটা কি করা যায় জানো? এটাকে আমরা আর একটা কাণ্ড করতে পারি। আমরা না এইটাকে মাইনাসটা না দিয়ে আমরা এখানে একটা ডিফারেন্স দিতে পারি, তাহলে জিনিসটা বেটার হয়। তাহলে প্রথমবার মাপতে গিয়ে যে ভুলটা করেছিল সেটা কত? 7.85 মাইনাস 7.82 মানে 0.03। একই রকমভাবে তুমি ডেল্টা এ টু বের করতে পারবে, ডেল্টা এ টু বের করতে পারবে, সেটা কত বেরোবে? 0.01। তো এইভাবে আমরা টোটাল যেটা করেছি 6টা ডেল্টা এ সিক্স অবধি আমরা বের করতে পারবো। এবং এই অ্যাবসলিউট এরারটা মানে কি হবে?
তার মানে অ্যাকচুয়াল এরারটা কত, সেই এরারের মধ্যে আমরা অ্যাভারেজ করতে করতে যাব, মানে এই ডেল্টা A1 প্লাস ডেল্টা A2 প্লাস ডট 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 প্লাস ডেল্টা A6 ডিভাইডেড বাই 6 করে আমি যেটা পাবো সেইটা হবে গিয়ে আমাদের অ্যাকচুয়াল, যেটাকে আমরা বলছি অ্যাবসলিউট এরার। ডেল্টা AM হিসেবে বললাম, সেটা একটা কিছু বেরোবে, ঠিক আছে? এটা জাস্ট কনসেপ্টের জন্য তোমাদের বোঝানো হলো, ঠিক আছে? বেরোবে। তাহলে আমার অরিজিনাল ভ্যালুটা আমরা কি নেবো না, এই AMS থেকে আমরা ওই ভ্যালুটা যে ডেল্টা AM যেটা, সেটাকে কি করতে হয়, প্লাস মাইনাস ডেল্টা AM, এই হচ্ছে ব্যাপার। মানে এর মধ্যে আমাদের ভ্যালুটা থাকবে, মানে ওর থেকে হয় ওইটুকু বেশি হবে, না হলে ওইটুকু কম হবে, যে কোনো একটা করলে আমরা অরিজিনাল ভ্যালুটা পেতে পারি। সেই জন্য এরার কতটা সেইটা বলার সময় সবসময় দেখবে আগে কোশ্চেনের ওপর কি থাকে, একটা প্লাস মাইনাস লেখা থাকে ওই এরারের টার্মটুকুন বলার আগে, ঠিক আছে? তো আশা করছি এইটুকুন বোঝা গেল, আমরা এগোতে থাকি। তো গড় ত্রুটি অলরেডি ডিসকাস করে ফেলেছি আমরা। গড় ত্রুটিটা কি, সমস্ত কিছুকে ডেল্টা AM হিসেবে আমি যাকে বললাম যে সমস্ত ত্রুটিগুলো যতটুকুন ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় ভুলের আবার হিসাব কষি, সেইটা করতে গিয়েও কত ভুল করছি, সেইটা করতে গিয়েও আমাদের ভুল হতে পারে, তাই আবার অ্যাভারেজ মিন অ্যাবসলিউট এরর, মানে সেই ভুলেরও আবার গড় করছি আমরা। হ্যাঁ, কি দিন এলো। নেক্সট কি বলছে, ভগ্নাংশ ত্রুটি এবং শতকরা ত্রুটি। তো এই ভগ্নাংশ ত্রুটি জিনিসটা কি, এই একটা কোয়ান্টিটি আমাদের, এই কোয়ান্টিটিটার মধ্যে এরার কত, ডেল্টা A। তাহলে কি হচ্ছে, ভগ্নাংশ ত্রুটি করলে কি হচ্ছে, ডেল্টা A/A হচ্ছে আমাদের, যেটাকে বলছি ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরার, ঠিক আছে? ভগ্নাংশ ত্রুটিকে কি বলে আর একটা, না ফ্র্যাকশনাল এরার। শতকরা ত্রুটিকে কি বলে, পার্সেন্টেজ এরার, এরকম ভাবেও লেখা যেতে পারে। তো আমরা শতকরা ত্রুটি হলে কি বলবো ভাই, ওই যে ডেল্টা A/A ইন্টু 100% করবো, আমাদের শতকরা ত্রুটি বেরিয়ে যাবে, ঠিক আছে না? ওকে। আর এর যদি এরা ডেল্টা A হয়, তাহলে সেই কোয়ান্টিটিটাকে কীভাবে লেখা হয়, A প্লাস মাইনাস ডেল্টা A, ঠিক আছে? চলো পরের চ্যাপ্টার, পরের স্লাইডে যাওয়া যাক। যোগের ত্রুটি, বিয়োগের ত্রুটি, ভুল আর ভুল করো সবাই ভুল, তাই না? মাগো, যোগের ত্রুটি, তাহলে একটা আমাদের কোনো কোয়ান্টিটি আছে যেটাকে আমরা x দিয়ে বলছি, x মানে a প্লাস বি হিসেবে বোঝায়, x মানে a প্লাস বি, যোগ করছি মানে কি, সেই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, দুজনেই একই রকমের জিনিস, তাদের মধ্যেই তো যোগ হয়। এবার এর মধ্যে যে এরারের পরিমাণ সেটা হচ্ছে ডেল্টা এ, বি এর মধ্যে যে এরারের পরিমাণ সেটা হচ্ছে কি ডেল্টা বি। নাও তাহলে এক্স এর টোটাল পরিমাণ কত, ডেল্টা এক্স, তাহলে এই ডেল্টা এক্স কত হবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ওকে, তো বলতে পারে অনেকে যে এই ডেল্টা এক্স প্লাস ডেল্টা বি কেন, এটা মাইনাস কোনোদিন হতে পারে না, না কোনোদিন হতে পারে না, কারণ এই যে ভুল, তোমার জীবনে যা কিছু ভুল করেছো, আর একটা ভুল করে কোনোদিন সেই ভুলটাকে কমানো যায় না, ঠিক আছে? একটা ভুল তুমি পজিটিভে করলে, একটা ভুল নেগেটিভে করে কোনোদিন সেই ভুলটাকে কমানো যায় না, ঠিক আছে? মানে ধরে নিলাম যে কেউ একদিন কোনো জায়গায় দেখেছে একটা, কোনো দোকানে গিয়ে 4-5টা মিষ্টি খেয়ে চলে এসছো, কিন্তু টাকা পয়সা দাওনি, ঠিক আছে? একটা ভুল করেছো, তার মানে এই নয় যে ওই যে ভুলটা করলো সেই টাকা পয়সাটা তুমি বাড়ি গিয়ে ছাদ থেকে উড়িয়ে দিলে সেই পয়সাটা, হ্যাঁ, নিয়ে তোমার সেই ভুলটা, একটা ভুল পজিটিভ ভুল আর নেগেটিভ ভুল হয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে কি সেটা তুমি আবার জীবনে একটা ভুল করলে, ওই টাকাটাকে আবার নষ্ট করলে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এইবার এখানে একটা প্লাস মাইনাস দিতে পারি, এটা বোঝানোর জন্য ভুলটা আদৌ কোন দিকে, পজিটিভের দিকে না নেগেটিভের দিকে। ওকে, এরপর আসছে কি বিয়োগের ত্রুটি। বিয়োগের ত্রুটি কি, এক্স ইকস যদি এরকম হয় যে এ মাইনাস বি, তো এ মাইনাস বি যদি হয়, তাহলে এই এক্সটা কি সেই আবার ডেল্টা এক্স হবে, এটাও তাই ডেল্টা এ হবে, এটাও তাই ডেল্টা বি হবে। কি হয়েছে,
ভুল কোনো দিন নেগেটিভ হয় না ভাই, ভুল করে করে কমানো যায় না, তাই এই ভুলের পরিমাণও হয়ে গেল। এই হলো গল্প, ভুল সবসময় যোগ হতে থাকবে। কারণ দেখবে, ধরো এখন তুমি একটা কিছু বদমাইশি করলে তোমরা কেউ, ঠিক আছে, বাড়িতে একটা কিছু গন্ডগোল করলে, তো বাড়িতে মা যখন বকুনি দেবে, ক্লাস 6-এ কী করেছিলে, ক্লাস 5-এ কী করেছিলে, সব মনে করে করে কিন্তু আর একবার বলবে, তাই না? তার মানে কি, জীবনে সব ভুল অ্যাড হচ্ছে, জীবনে অ্যাড হতে 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 যাচ্ছে। এই হলো গল্প। চলো, বুঝতে পেরেছি আমরা এইটুকুন, ঠিক আছে না? তাহলে আমরা যদি বলি তাহলে এর ফ্র্যাকশনাল এরার, এর যদি আমরা ফ্র্যাকশনাল এরার বলি, এই ফ্র্যাকশনাল এরারটা কি হবে তাহলে? খুব সিম্পল, ডেল্টা এক্স বাই এক্স হয়, সেটা কি হবে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি বাই এ প্লাস বি। এই দিকটা কত হচ্ছে সেটা নিজেরাও বুঝতে পারছো, ডেল্টা এক্স বাই এক্স। এদিকে কত হবে তাহলে? ডেল্টা এ প্লাস ডেল্টা বি, তলায় কিন্তু আবার এ মাইনাস বি, কারণ অরিজিনাল কোয়ান্টিটিটা ছিল এ মাইনাস বি দিয়ে, ঠিক আছে? আর পার্সেন্টেজ করতে চাইলে কি হবে? এর ইন্টু 100%, পার্সেন্টেজ বললে কি হবে ফাইনালি, এটার সঙ্গেই ইন্টু 100% করে দিলেই কি হয়ে যাবে আমার, এটা পার্সেন্টেজ এরর হয়ে যাবে, তাই না? চলো, এবার আসছে গুণের ত্রুটি, ভাগের ত্রুটি। গুণ ভাগ কি অন্যান্য কোয়ান্টিটির মধ্যেও হতে পারে, এক কোয়ান্টিটি থেকে আরেক কোয়ান্টিটির মধ্যেও হতে পারে, তাই তো? তাহলে আমি ধরলাম কখনো এক্স ইকুয়ালস টু এ বি, কিন্তু কি বলেছি, ভুল আর মানুষের করা পাপ সবসময় যোগ হতে 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 যাবে, তাই ডেল্টা এক্স ইকুয়ালস টু কি হবে সবসময়? ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এই হবে আমাদের ফর্মুলা। তাহলে এখন ডেল্টা এক্স বাই এক্স কত হবে? আর একটা জিনিস মনে রাখতে হবে, তোমার পাপের ভার অন্য কেউ নেবে না, যার ভুল তাকেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই এখানে এ আর বি একই ফ্যামিলির তো লোক নয়, কারণ ইন্টু তো হতে পারে মিটারের সঙ্গে সেকেন্ড ইন্টু হতে পারে, মিটারের সঙ্গে কেজি ইন্টু হতে পারে, যা কেউ ইন্টু হতে পারে, প্লাস হতে পারে না, কিন্তু অন্যান্য ইউনিটরা তো ইন্টু হতে পারে। তাহলে এটা কি হবে? ডেল্টা এ বাই এ, যার পাপের ভার সেই নেবে ডেল্টা বি বাই বি। বোঝা গেল? ঠিক আছে, এইভাবে আমরা আনবো। তুমি চাইলে এখানে একটা প্লাস মাইনাস বসাতে পারো, যে ভুলটা কোন দিকে, প্লাসের দিকে মাইনাসের দিকে, তোমরা বসাতে পারো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো এই হলো গিয়ে আমাদের গল্প, ঠিক আছে? বুঝতে পেরেছো এইটুকুন? তো আমরা আগে চাইলে প্লাস মাইনাসটা দিতে পারি, যেমন দিয়েছিলাম, দিয়ে রাখলাম। এবার আসছে ভাগের ত্রুটি। এই এক্স ইকুয়ালস টু এ বাই বি বললাম, আবার সেই একই রকমভাবে ব্যাপার, ডেল্টা এক্স কী হবে? একই, তুমি জীবনে যা খুশি করে নাও ভাই, তোমার করা পাপ সব সময় যোগ হতে হতে যাবে, তুমি ভাগ করো, গুণ করো, যোগ করো, কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে? এইটুকুন বোঝা গেছে? এইবার তোমরা একটা জিনিস দেখো, এখানে আমরা, আচ্ছা এটাকে শেষ করে দিই আগে। তো ডেল্টা এক্স বাই এক্স বলো, ঝটপট বলে দাও, নিজেরাই বলো। ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস মাইনাস, আচ্ছা পার্সেন্টেজ হলে কি হবে? পার্সেন্টেজ এরার বললে কি বলবো তাহলে? কিছুই নয়, এই ব্র্যাকেটে যেটা লেখা আছে, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100%, ঠিক আছে? এটা বলতে পারি। চলো, ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে ত্রুটি, মানে একজনের পাওয়ার সমেত কিছু আছে, কি হতে পারে তাহলে সেটা? এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম বলি, বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার পি বলি। তো এটা কেমন হবে? ডেল্টা এক্স মানে ডেল্টা এক্স তো সবাই বলতে শিখে গেছে, সব যোগ হবে, তাই না? কিন্তু মাথায় পাওয়ার তাহলে কি হবে? এম মানে কি? এ কে কতবার ইন্টু করা হয়েছে? এ ইন্টু এ ইন্টু এ ইন্টু করতে করতে কবার গুণ করেছে? এম টাইম এম বার গুণ করেছে। তাহলে এন বার করতে গিয়ে তুমি এম বার ভুল করবে, মানে এম খানা ভুল করবে, মানে যোগ হবে শুধু এ নিয়েছি আমি, এম বার কাজ করেছি এ নিয়ে, মানে এটাকে এম টাইমস ইন্টু করেছি, তাই না? মানে আগেরটা তুমি যদি দেখো, আগেরটা এখানে এ ইন্টু বি ছিল, এ ইন্টু এ করলে কত হতো? এ স্কোয়ার। তখন কি হতো? তার মানে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ এরকম লিখতে পারতাম তো, এ ইন্টু এ হলে। তার মানে কি কি হচ্ছে? এ স্কোয়ার ধরে নাও এটাকে, বা এ ইন্টু এ ধরে নাও, তাহলে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ লিখতাম, তাই না? তার মানে দুবার গুণ, মানে কি এ ইন্টু এ দুবার ইউজ হয়েছে, তো দুবার ভুল করেছি আমি, ব্যাপারটা এরকম।
তো এখানে তাহলে কি হচ্ছে যে এম খানা এম বার রয়েছে, মানে কি হচ্ছে ওই মাথাটা পায়ে এলো, এরকমও ভাবতে পারো যে মাথার ঘাম পায়ে পড়ে গেল আর কি নিচে এসে, তাহলে এম। এবার কি হচ্ছে ডেল্টা এ প্লাস এন সামনে এলো, কত হবে ডেল্টা বি প্লাস পি সামনে এলো, কি হবে ডেল্টা সি। একবারে একবারে ঝটকা দিয়ে দিই, আমরা দিয়ে দিই ঝটকা একবারে বাই এক্স যদি বলি, তাহলে কি হবে, কি বলেছি পাপের ভার অন্য কেউ নেবে না, যে যা পাপ করেছে তাকে নিজেকেই প্রায়শ্চিত্ত করতে হবে, তাই এইভাবে হলো ব্যাপারটা, বোঝা গেল। তাহলে এর ক্ষেত্রেও তাই পার্সেন্টেজ এরার তোমরা নিজেরাই বলতে পারবে, খুব সহজ। এই পুরো জিনিসটা, এই যে এইখানে লেখা পুরো জিনিসটা এখানের মধ্যে ঢুকে যাবে, ইন্টু 100% হবে, তাই না। এবার এবারে কোনো অঙ্ক একটা আসার কথা, হ্যাঁ বলছে একটি গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে যদি 2% ত্রুটি হয় তাহলে উহার আয়তন মাপতে কত ত্রুটি হবে। ঠিক আছে, তুমি ব্যাসার্ধ মাপতে গিয়ে ভুল করে ফেলছো, ব্যাসার্ধ মানে কি বলি আর, তাহলে আমি ডেল্টা আর মানে কত বুঝছি 2%, ডেল্টা আর মানে 2%, তাই না, মানে 2% বলেছে আর কি, এই 2%টা পার্সেন্টেজ এরর অ্যাকচুয়ালি, তার মানে টু, আচ্ছা চলো ছাড়ো 2% মানে দেখি আগে, এটা হচ্ছে আর, তাহলে এই 2% মানে কি হয় অ্যাকচুয়ালি 0.02, তাই না, 2% মানে অ্যাকচুয়ালি কি হয় এটা, অ্যাকচুয়ালি এটা জিনিসটা দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে যে 2/100, তাই না, 2% মানে 2/100, ছোট থেকে বলে আসছি এটাই বলা ভালো। তাহলে আমরা কি বলতে পারি ডেল্টা আর বাই আর, এই ফ্র্যাকশনাল এরারটা কত 2/100, তো এটা কি হয়েছে, বা আমরা ফ্র্যাকশন হিসেবে 2/100 বা 0.02 বলতে পারি, আমার মতে 0.02টা ইউজ করো, এতে সহজ বেশি হয়, অঙ্কটা তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে তাহলে ও আর আয়তন মাপতে গিয়ে কত ভুল হবে, খুব ভালো কথা, ওপরে ইংলিশটা দিয়ে দেওয়া হয়েছে, তাই এরার টু মেজার রেডিয়াস অফ স্ফিয়ার হচ্ছে যে 2%, তাহলে ভলিউম করতে গিয়ে কত দেরি হচ্ছে, ভলিউমের ফর্মুলা কি ভি ইকুয়ালস টু কত 4/3 পাই আর কিউব। তো 4/3 পাইটা কেউ কি ভুল করবে, 4/3 পাই তো এমনি ফর্মুলা কনস্ট্যান্ট ভ্যালু ওদের, ওটাই আর ভুল করার কি আছে, এখানে আর এর মাথায় কতজন বসে আছে 3 বসে আছে, তাহলে কি হয় মাথার জিনিসটা সামনে চলে আসে, একটু আগেই পড়লাম আমরা, তাহলে এখানে ডেল ভি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি হবে, এটাতে এটা তো কনস্ট্যান্ট, এটাতে কোনো ভুল ফুল হওয়ার চান্স নেই, তাহলে এটা কি হবে 3টার সামনে আসবে, সো 3 সামনে এলো, কি হবে এবারে ডেল্টা আর বাই আর, দেখো একটু আগেই শিখেছি, মাথায় যেটা থাকে সেটা সামনে আসে, ইন্টু ডেল্টা এ বাই এ হয়েছিল এখানে, তা এলো ডেল্টা আর বাই আর। এখন এই ডেল্টা আর বাই আর এই জিনিসটার মানে কত 0.02, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 0.02, ঠিক আছে না, এটা হলো গিয়ে কি আমাদের ডেল্টা ভি এর ভ্যালু, অ্যাকচুয়ালি ডেল্টা ভি বাই ভি এর ভ্যালু, তাই না, কারণ নিচে তো আরটা রয়েছে, তো ডেল্টা ভি বাই ভি এর, এই যে ডেল্টা এক্স বাই এক্স যখন হয়েছিল তখন লিখেছিলাম, বুঝতে পেরেছো, তো ওটা একটু আগে মিস্টেক হয়ে গেছিলো, ভুলে গেছিলাম লিখতে, ওকে কোনো ব্যাপার না, এটা হলো, তার মানে এই জিনিসটা কত, এই জিনিসটা কত দাঁড়াচ্ছে 0.06, তাহলে আমি যদি পার্সেন্টেজ মাপি তাহলে পার্সেন্টেজ এরার কত হবে, এটা 0.06 ইন্টু 100% মানে 6%, ঠিক আছে। একবার পরেরটায় কি বলছে, একটা এক্সপেরিমেন্ট করতে গেছে, এক্সপেরিমেন্টে এ বি সি ডি সব নিয়ে মেপেছে, আর পি হচ্ছে ওর, মানে ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়ালস টু এ কিউ বি স্কোয়ার, নিচে সি ইন্টু ডি, কষ্ট না, তো এবার দেখো কি করা যায়, চলো, তার মানে আমরা এখানে আমরা একবারে অঙ্কটা করি, ঠিক আছে, এত আর ভেঙে ভেঙে বলার দরকার নেই, ডেল পি বাই পি আমরা একসঙ্গে বলার চেষ্টা করি, দেখো এই ফর্মুলা থেকে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা থেকে চলো বলো দেখি সবাই, মাথার জিনিসটা সামনে আসবে, নিয়ে ডেল এ বাই এ হবে, প্লাস মাথার জিনিস সামনে আসবে ডেল বি বাই বি হবে, প্লাস মাথায় কিছু নেই ডেল সি বাই সি, প্লাস ডেল ডি বাই ডি, হলো, এবার কি হবে,
এবার হচ্ছে ডেল এ বাই এ, এই যে কি বলেছে 1%। 1% মানে 0.01, বিন্দাস বসাতে থাকো 0.01 প্লাস 2 ইন্টু 0.02 প্লাস, আচ্ছা এখানে আর কেউ নেই, শুধুমাত্র 0.03 প্লাস 0.04, 0.03 প্লাস 0.02 প্লাস 0.03 প্লাস 0.04, তো কত হচ্ছে 3 3 4 2 6 10 2 12, 0.12, সব যোগ করে দেখছি কত হচ্ছে 0.12 হচ্ছে, তাই তো? কি বলো হে, বলো গো, বলো। 3 আর 3 6 7 9 10 11 12, তো তাহলে পার্সেন্টেজ এরর কত হবে? 0.12 ইন্টু 100% মানে এসে গেল কত 12%। বোঝা গেল আমাদের কথা? বুঝতে পারলাম? ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এইভাবে। আরও এরকম কিছু প্রবলেম আমরা তোমাদের ডিপিপিও দিয়ে দেবো, সেগুলোর সলভ করবে, সেগুলোর কি ভুল ত্রুটি হলো সেগুলো নিয়েও আলোচনা হবে, সেগুলো সঠিকভাবে কি করে করতে হবে হবে যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো চলে, কারণ পিডাব্লিউ সবসময় স্টুডেন্টদের পাশে আছে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে না? এবার দেখো, আমরা এটা নিয়ে ডিসকাস মোটামুটি করে দিয়েছি, জানিয়ে দিয়েছি। আর একটা যন্ত্র আছে আমাদের স্ক্রু গেজ বলা হয়, তো এটা হচ্ছে সেই স্ক্রু গেজের কেমন দেখতে হয় সেই জিনিসটা। স্ক্রু গেজ একটা আমার ব্যাগের মধ্যে আজকে আমি এনেছিলাম তোমাদের দেখাবো বলে, 1 সেকেন্ড। এই যে স্ক্রু গেজের বাক্স আমার, স্ক্রু গেজ তোমাদের দেখাই টুকুস করে, এই যে দেখতে পাচ্ছ, যে ছবিটা তোমরা দেখছো তার সঙ্গে মিল পাচ্ছ, ঠিক আছে? আর এই যে দেখো ওখানে ওই নাম্বারিংসগুলো লেখা রয়েছে, সেইটা এইখানটা দেখলে হয়তো পরিষ্কার বুঝতে পারবে না, তো এইখানটা দেখলে হয়তো বুঝতে পারবে এখানে নাম্বারিংগুলো রয়েছে। তো এই স্ক্রু গেজ এইরকম দেখতে হয়। তো স্ক্রু গেজে কী হয়, আরও সরু জিনিস মেজারমেন্ট করার জন্য আমরা স্ক্রু গেজটাকে ইউজ করি, ঠিক আছে না? এবার এখানে দেখো এই যে এই দাগটা রয়েছে স্ক্রু গেজের সঙ্গে থাকে, এই দাগটার সঙ্গে যে দাগটা মিলে থাকবে সেই দাগটাকে আমরা কি ধরবো, আমরা রিডিং ধরবো। এই দাগটার সঙ্গে যে দাগটা মিলে থাকবে, এখানে দেখো এই 5টা মোটামুটি মিলে আছে মনে হচ্ছে, মানে এখানে আমাদের রিডিংটা আমরা 5 হিসেবে মনে করব, ঠিক আছে না? আর স্ক্রু গেজেরও লিস্ট কাউন্ট হয়, সেইটা কিভাবে আসে না, ধরো একবার ঘোরালে যদি 100খানা টার্নস থাকে ওটার মধ্যে, ঠিক আছে, যদি ওটার মধ্যে 100খানা টার্নস থাকে, একবার ঘুরে এলে যদি অনেক সময় কি দেখা যায়, এটা 1 মিলিমিটার যেতে এই যে সার্কুলার স্কেলটা আছে সেটা একবার যদি ঘুরে আসে, তাহলে 100 সার্কুলার ডিভিশন হয়, ঠিক আছে? তাহলে 1 সার্কুলার ডিভিশন মানে হয় কত, 1/100, মানে হচ্ছে 0.01 মিলিমিটার, আগেরটাই হয়েছিল 0.01 সেন্টিমিটার, তার মানে এটা আরও বেশি, এর মধ্যে অ্যাকিউরেসি রয়েছে, ঠিক আছে? এইটা হয় যে এটাই এর লিস্ট কাউন্ট, ঠিক আছে? এবার এখানে কি বলছি আমরা, দেখো একটা ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে যখন এখানে একটা এরার বলে থাকে, এটাকে আমি বলি যে নো এরার, যখন এখানে নো এরার, এখানে বা নো জিরো এরারও বলা হয়, ঠিক আছে? এখানে আমরা কি বলছি, পজিটিভ এরার, এখানে বলছি নেগেটিভ এরার। কিভাবে মনে রাখবে পজিটিভ এরার আর নেগেটিভ এরার, একটা খুব ভালো কথা শিখিয়ে দিচ্ছি। এই জিনিসটা যখন ঘোরাবে, ঘুরিয়ে যদি দেখবে যেখানটায় জিরোটা লেখা থাকে, এই যে এই পয়েন্টে জিরোটা লেখা থাকে, ধরো এই পয়েন্টে যে জিরোটা থাকছে, এই যে জিরোর লাইনটা, এটা তো অ্যাকচুয়ালি জিরোরই লাইন, ঠিক আছে? এই যে এটা থাকছে, যদি জিরোটা সার্কুলার স্কেলে জিরোটা ওটাকে টপকে যায়, হিন্দিতে মনে রাখবে, টপকে গেলে কি, নিকাল গায়া তো নেগেটিভ, পিছে হ্যাঁ তো পজিটিভ, মানে জিরো যদি পিছে থাকে মেন লাইনের তাহলে পজিটিভ এরার, আর জিরো যদি এগিয়ে যায়, পেরিয়ে যায়, তাহলে হচ্ছে নেগেটিভ এরার। তো নিকাল গেয়া তো নেগেটিভ, পিছে হ্যাঁ তো পজিটিভ, এইটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা কিছু অঙ্ক টঙ্ক তোমাদের যেগুলো
দেবো হোমওয়ার্ক, ডিপিপি তোমরা পাবে, সেখানে থ্রু কাজ করবে। যা কিছু সমস্যা হবে আবার আমরা আছি, কোনো চিন্তা নেই। চলো, ততক্ষণ অবধি আমরা ভালো করে পড়াশোনা করি। নেক্সট চ্যাপ্টার আসছে অনেকটা বড়, মোশন ইন 1D, মোশন ইন 2D, যার মধ্যে প্রজেক্টাইল, যার মধ্যে রিলেটিভ ভেলোসিটি, যার মধ্যে সার্কুলার মোশন, সবাই একসঙ্গে থাকবে। তো রেডি থাকো নেক্সট ক্লাসের জন্য। ততদিন এই চ্যাপ্টার ভালো করে তৈরি করে যা কিছু আছে পড়ে রেডি করে ফেলো। আর হ্যাঁ, নিট বা জয়েন্টে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন সব সময় আসে, ঠিক আছে? ততক্ষণ সবাই ভালো থেকো। জয় হিন্দ।